নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন রবার্ট ই হাওয়ার্ডের লেখা কাহিনী পিজন্স ফ্রম হেল। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1938 সালে। রবার্ট অ্যারভিন হাওয়ার্ড ছিলেন একজন মার্কিন সাহিত্যিক। বিশ্বখ্যাত চরিত্র কোনান দ্য বারবারিয়ানের স্রষ্টা হিসেবে তিনি যেমন সমাদৃত, তেমনি ফ্যান্টাসি সাহিত্যের অন্যতম রোমাঞ্চকর উপধারা সোয়ার্ড অ্যান্ড সর্সারি গল্পের জনক হিসেবেও তিনি ইতিহাসে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। টেক্সাসের রুক্ষ মাটির মায়াতেই তার বেড়ে ওঠা। জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন ক্রস প্লেন্স নামের এক শান্ত মফস্বল শহরে। মাঝে মাঝে ঠাঁই নিয়েছেন পার্শ্ববর্তী ব্রাউনউডেও। শৈশব থেকেই বইয়ের নেশা আর অজানাকে জানার এক অদম্য আগ্রহ তাকে তাড়িয়ে বেড়াত। তবে কেবল পুঁথিগত বিদ্যাতেই তিনি সীমাবদ্ধ ছিলেন না। বক্সিংয়ের প্রতি তার ছিল এক সহজাত টান। কৈশোরের চপলতায় তিনি কেবল অপেশাদার বক্সিং চর্চাই করেননি, বরং মনোনিবেশ করেছিলেন সুঠাম শরীর গঠনের দিকেও। রোমাঞ্চকর গল্পের জাদুকর হওয়ার স্বপ্ন তিনি বুনেছিলেন মাত্র 9 বছর বয়সে। তবে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেতে তাকে অপেক্ষা করতে হয়েছিল 23 বছর বয়স অবধি। এরপর তার কলম আর থামেনি। সমসাময়িক বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে তার গল্পগুলো নিয়মিত প্রকাশিত হতে থাকে। সাহিত্যের বিচিত্র সব ঘরানায় অবাধ বিচরণে তিনি দেখিয়েছেন মুন্সিয়ানা, জয় করেছেন অগণিত পাঠকের হৃদয়। কিন্তু এই বর্ণিল জীবনের সমাপ্তি ঘটে এক করুণ বিষণ্ণতায়। মাত্র 30 বছর বয়সে তিনি স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নেন। মায়ের চিরবিদায়ের শোক সহ্য করতে না পেরে এই প্রতিভাধর লেখক নিজেই নিজের জীবন প্রদীপ নিভিয়ে দেন। রেখে যান তার কালজয়ী সব সৃষ্টি, যা আজও ফ্যান্টাসি প্রেমীদের কাছে এক পরম সম্পদ। শুনতে থাকুন সেই রবার্ট ই হাওয়ার্ডের লেখা কাহিনী পিজন্স ফ্রম হেল। গ্রিসওয়েল হঠাৎ ধড়মড়িয়ে জেগে উঠল। ওর শরীরের প্রতিটা লোমকূপ যেন চিৎকার করে বলছিল যে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। ও পাগলের মতো চারদিকে তাকাতে লাগে। প্রথমে ও মনেই করতে পারছিল না যে ও কোথায় আছে বা এখানে কি করছে। ধুলোমাখা জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল ভিতরে। বিশাল ফাঁকা ঘরটা, তার উঁচু ছাদ আর বড় কালো ফায়ারপ্লেসটা মিলিয়ে সব কিছু কেমন যেন ভুতুড়ে আর অদ্ভুত দেখাচ্ছিল। তারপর যখন ঘুমের রেশটা পুরোপুরি কাটল, ওর মনে পড়ে গেল ও কোথায় আছে আর কিভাবে এখানে এসেছে। ও মাথা ঘুরিয়ে ওর বন্ধুর দিকে তাকায়, যে কাছেই মেঝেতে ঘুমাচ্ছিল। আবছা অন্ধকারে জন ব্র্যানারকে শুধু একটা বড়সড় কালো অবয়ব বা ছায়ার মতো লাগে। গ্রিসওয়েল মনে করার চেষ্টা করল ঠিক কী কারণে ওর ঘুমটা ভেঙেছে। বাড়ির ভেতরে কোনো শব্দ ছিল না। বাইরে থেকে শুধু দূরের পাইন বন থেকে ভেসে আসা একটা প্যাঁচার বিষাদগ্রস্ত ডাক শোনা যাচ্ছে। তারপর ওর মনে পড়ল সেই অনুভূতির কথা। ওটা একটা স্বপ্ন ছিল, এমন একটা হাড় হিম করা দুঃস্বপ্ন যা ওকে ভয় পাইয়ে জাগিয়ে দিয়েছে। স্মৃতিটা ফিরে আসতেই সেই ভয়ানক দৃশ্যটা ওর চোখের সামনে পরিষ্কার ভেসে ওঠে। ওটা কি আদৌ কোনো স্বপ্ন ছিল? স্বপ্নই হবে নিশ্চয়ই, কিন্তু ইদানিং ঘটে যাওয়া সত্যিকারের ঘটনার সাথে ওটা এমন অদ্ভুতভাবে মিশে গিয়েছিল যে বোঝা মুশকিল ছিল কোথায় বাস্তব শেষ হয়েছে আর কোথায় স্বপ্নের শুরু। স্বপ্নে মনে হচ্ছিল ও যেন গত কয়েক ঘন্টার ঘটনাগুলো একদম নিখুঁতভাবে আবারও পার করছে, ঠিক একেবারে শুরু থেকে, যখন প্রথম ওদের চোখে পড়ে বাড়িটা। পাইন বনের ভেতর দিয়ে এই বুড়ো বড় পুরনো রাস্তায় ঝাঁকুনি খেতে খেতে ওরা তখন গাড়ি চালিয়ে আসছিল। নিউ ইংল্যান্ডের বাড়ি থেকে বহু দূরে ও আর জন ব্র্যানার ছুটিতে বেরিয়েছিল একটু অ্যাডভেঞ্চারের খোঁজে। আগাছা আর ঝোপঝাড়ের জঙ্গল ফুঁড়ে মাথা তোলা বারান্দা আর রেলিংওয়ালা পুরনো বাড়িটা ঠিক সূর্যাস্তের সময় ওদের নজরে পড়ে। সাথে সাথে বাড়িটা ওদের কল্পনায় গেঁথে যায়।
টকটকে লাল সূর্যাস্তের পটভূমিতে কালো পাইন গাছের সামনে বাড়িটাকে বিশাল, অন্ধকার আর ভুতুড়ে দেখাচ্ছিল। সারাদিন জঙ্গলের রাস্তায় ঝাঁকুনি খেতে খেতে ওরা ক্লান্ত আর বিরক্ত হয়ে পড়েছিল। তখন পুরনো খালি বাড়িটা দেখে ওদের মনে পড়ল যুদ্ধের আগের সেই জৌলুসের কথা, আর এখন কিভাবে সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে। ওরা ওই এবড়ো খেবড়ো রাস্তার ধারেই গাড়িটা থামায়। ভাঙা ইটের আঁকাবাঁকা পথ বেয়ে যখন ওরা এগোচ্ছিল, তখন রেলিং থেকে এক ঝাঁক পায়রা উড়ে যায় আকাশে। ডানা ঝাপটানোর একটা চাপা গর্জন তুলে ওরা উড়ে চলে গেল। ওক কাঠের দরজাটা ভাঙা কবজার উপর ঝুলে রয়েছে। চওড়া আবছা দালানের মেঝে আর ওপরের দিকে উঠে যাওয়া সিঁড়ির ধাপগুলো পুরো ধুলোয় ঢাকা। সিঁড়ির ঠিক উল্টো দিকের একটা দরজা দিয়ে ওরা একটা বড় ঘরে ঢুকল। ঘরটা ছিল একদম ফাঁকা আর ধুলোয় ভর্তি, কোণাগুলোতে মাকড়সার জাল চকচক করছে। বিশাল ফায়ারপ্লেসের ছাইগুলোর ওপরেও জমেছিল পুরু ধুলোর আস্তরণ। ওরা কাঠকুঠো জোগাড় করে আগুন জ্বালানোর কথা ভেবেছিল, কিন্তু শেষমেশ আর জ্বালায়নি। সূর্য ডুবতেই ঝপ করে অন্ধকার নেমে এলো। পাইন বনের সেই ঘন ঘুটঘুটে অন্ধকার। ওরা জানত দক্ষিণের এই জঙ্গলগুলোতে র্যাটল স্নেক আর কপার হেডের মতো বিষাক্ত সাপ থাকে, তাই অন্ধকারে আর কাঠ খুঁজতে যাওয়ার ঝুঁকি নেয়নি। টিনজাত খাবার সামান্য কিছু খেয়ে নিয়ে জামা কাপড় পরা অবস্থাতেই কম্বল মুড়ি দিয়ে ওই খালি ফায়ারপ্লেসের সামনে শুয়ে পড়ল দুজনে। শোবা মাত্রই ওরা গভীর ঘুমে তলিয়ে যায়। গ্রিসওয়েল স্বপ্নে এই দৃশ্যগুলোই দেখছিল। স্বপ্নে ও আবার সেই থমথমে বাড়িটাকে লাল সূর্যাস্তের পটভূমিতে দাঁড়িয়ে থাকতে দেখে। ও দেখল ভাঙা রাস্তা দিয়ে ও আর ব্র্যানার যখন এগিয়ে আসছিল, তখন পায়রাগুলো উড়ে পালাচ্ছে। ও সেই আবছা ঘরটাও দেখল যেখানে ওরা এখন শুয়ে আছে। দেখল ধুলোমাখা মেঝেতে কম্বল মুড়ি দিয়ে ও আর ওর বন্ধু ঘুমিয়ে। কিন্তু ঠিক এর পর থেকেই স্বপ্নটা একটু বদলে যায়। সাধারণ স্মৃতি থেকে সেটা হঠাৎ ভয়ানক হয়ে ওঠে। স্বপ্নেও নিজেকে একটা আবছা ছায়াময় ঘরের দিকে তাকিয়ে থাকতে দেখল। ঘরটায় কোনো জানলা ছিল না, তবুও কোথা থেকে যেন চাঁদের একটা মরা ধূসর আলো আসছিল। আর সেই আবছা আলোয়ও দেখল তিনটে স্থির মূর্তি পরপর ঝুলছে। ওগুলোর ওই নিথর ভাব আর আকার দেখে ওর বুকের ভেতরটা ভয়ে জমে যায়। কোথাও কোনো শব্দ নেই, কেউ কোনো কথা বলছে না, কিন্তু ও অনুভব করতে পারছিল যে অন্ধকার কোণায় ঘাপটি মেরে কোনো এক ভয়ানক উন্মাদ অস্তিত্ব লুকিয়ে আছে। তারপর হঠাৎ করে দৃশ্যপট বদলে যায়। ও আবার সেই ধুলোমাখা উঁচু ছাদের ঘরটায় ফায়ারপ্লেসের সামনে ফিরে আসে। সে কম্বলের নিচ থেকেই এক দৃষ্টে আবছা দরজা দিয়ে বাইরের ছায়াময় হলঘরের দিকে তাকিয়ে রয়েছে। তখন ওর নজর আটকে ছিল সিঁড়ির একটা বিশেষ জায়গায়, নিচ থেকে প্রায় 7 ধাপ ওপরে, যেখানে রেলিংয়ের ওপর চাঁদের এক চিলতে আলো এসে পড়েছে। আর ওই সিঁড়িতে কিছু একটা রয়েছে, কুজো, বেঢপ, ছায়াময় একটা জিনিস, যেটা পুরোপুরি আলোর নিচে আসছিল না, কিন্তু একটা আবছা হলুদ রঙের কিছু, হয়তো ওটা মুখই হবে, সেটা ওদের দিকেই ঘোরানো। মনে হচ্ছিল যেন ভয়ঙ্কর কিছু একটা সিঁড়িতে ওত পেতে বসে ও আর ওর বন্ধুকে নজরে রাখছে। হিমশীতল একটা ভয়ের স্রোত ওর শরীর বেয়ে নেমে যায়। আর ঠিক তখনই ঘুমটা ভাঙল। ও চোখ পিটপিট করে তাকায়। স্বপ্নের মতোই সিঁড়ির ওপর চাঁদের আলোটা এসে পড়েছে ঠিকই, কিন্তু সেখানে লুকিয়ে থাকা কোনো মূর্তি নেই। তবুও ওই স্বপ্ন বা দৃশ্যটা যে ভয় ঢুকিয়ে দিয়েছে, তাতে ওর গা ছমছম করছিল।
মনে হচ্ছিল ওর পা দুটো যেন বরফ গলা জলে ডুবিয়ে রাখা হয়েছে। ও বন্ধুকে ডাকার জন্য নড়াচড়া করতে যাবে, ঠিক তখনই একটা শব্দ শুনে সে পাথর হয়ে যায়। ওপরের তলায় কেউ একজন শীষ দিচ্ছে। শব্দটা যেমন মিষ্টি, তেমনি গা শিউরে দেওয়ার মতো। কোনো নির্দিষ্ট সুর ছিল না, শুধু একটা তীক্ষ্ণ সুরেলা আওয়াজ। যে বাড়িটা সম্পূর্ণ জনমানবহীন হওয়ার কথা, সেখানে এমন শব্দ শুনে যে কারোরই শরীরের রক্ত হিম হয়ে যেতে পারে। কিন্তু শুধু কোনো মানুষের উপস্থিতি ভেবে গ্রিসওয়েল জমে যায়নি, এর মধ্যে অন্য কিছু ছিল। যে আতঙ্ক ওকে গ্রাস করেছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এর মধ্যেই ব্র্যানারের গায়ের কম্বলটা নড়ে ওঠে। গ্রিসওয়েল দেখল ব্র্যানার উঠে বসেছে। হালকা অন্ধকারে তাকে একটা আবছা পিণ্ডর মতো দেখাচ্ছিল। তার মাথাটা সিঁড়ির দিকে ঘোরানো, যেন সে খুব মনোযোগ দিয়ে কিছু শোনার চেষ্টা করছে। ওইদিকে সেই অদ্ভুত শীষ দেওয়ার শব্দটা ক্রমেই আরো মিষ্টি আর আরো পৈশাচিক হয়ে উঠছিল। জন! গ্রিসওয়েল শুকিয়ে যাওয়া গলায় ফিস ফিস করে ডাকল। ও চিৎকার করতে চেয়েছিল, ব্র্যানারকে বলতে চেয়েছিল যে ওপরে কেউ আছে, নিশ্চয়ই বিপজ্জনক কেউ, আর এক্ষুনি এই বাড়ি ছেড়ে পালানো দরকার। কিন্তু ওর গলা দিয়ে শুধু একটা খসখসে আওয়াজ ছাড়া আর কিছুই বের হলো না। ব্র্যানার উঠে দাঁড়ায়। দরজার দিকে এগিয়ে যেতেই মেঝেতে ওর ভারী বুটের শব্দ হলো। ও ধীর পায়ে হল ঘরের দিকে বেরিয়ে আসে আর সোজা সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে সেখানকার গভীর অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে যায়। গ্রিসওয়েল ওখানেই শুয়ে রইল, নড়তে পারছিল না একদম। মাথার ভেতরটা পুরো তাল গোল পাকিয়ে আছে। দোতলায় ওটা কে শীষ দিচ্ছে? আর ব্র্যানারই বা কেন সিঁড়ি দিয়ে ওপরে উঠছে? চাঁদের আলো যেখানে এসে পড়েছে, গ্রিসওয়েল দেখল ব্র্যানার ঠিক ওই জায়গাটা পার হয়ে গেল। ওর মাথাটা পেছনের দিকে এমনভাবে হেলানো ছিল যেন সিঁড়ির ওপরের দিকে এমন কিছু একটা দেখছে যা গ্রিসওয়েলের চোখে পড়ছে না। কিন্তু ওর মুখের ভাবটা ছিল পুরো ঘুমের ঘোরে হাঁটা মানুষের মতো। চাঁদের আলোর রেখাটা পেরিয়ে ও গ্রিসওয়েলের চোখের আড়ালে চলে যায়। গ্রিসওয়েল চিৎকার করে ওকে ফিরে আসতে বলতে চাইছিল, কিন্তু গলা দিয়ে শুধু একটা ভুতুড়ে ফিসফিসানি ছাড়া আর কিছু বের হলো না। শীষ দেওয়ার শব্দটা আস্তে আস্তে কমে গিয়ে একসময় থেমে যায়। ব্র্যানার ভারী পায়ে সিঁড়ি দিয়ে উঠছিল। সিঁড়ির ক্যাচ ক্যাচে শব্দ শুনতে পাচ্ছিল গ্রিসওয়েল। জন এখন দোতলার বারান্দায়, কারণ গ্রিসওয়েল ওর হাঁটার শব্দ শুনতে পাচ্ছিল। হুট করে পায়ের শব্দটা থেমে যায়, আর ঠিক তারপর সেই নিস্তব্ধতা ভেঙে একটা ভয়ানক চিৎকার শোনা গেল, এবং গ্রিসওয়েলও ভয়ে চিৎকার করে লাফিয়ে ওঠে। যে অদ্ভুত অনুভূতিটা এতক্ষণ ওকে আড়ষ্ট করে রেখেছিল, সেটা হঠাৎ করেই কেটে যায়। ও দরজার দিকে এক পা বাড়ালো, কিন্তু পরক্ষণেই থমকে যেতে হয় তাকে। পায়ের শব্দটা আবার শুরু হয়েছে। ব্র্যানার ফিরে আসছে, তবে দৌড়ে নয়। ওর পায়ের গতি আগের চেয়েও ধীর এবং ভারী। সিঁড়িটা আবার ক্যাচ ক্যাচ করে ওঠে। চাঁদের আলোয় দেখা গেল একটা হাত রেলিং ধরে ধরে নিচে নেমে আসছে। তারপর অন্য হাতটাও বেরিয়ে এলো, কিন্তু হাতের দিকে চোখ যাওয়া মাত্র গ্রিসওয়েল ভয়ে জমে যায়। ওই হাতে একটা কুঠার ধরা, আর সেটা বেয়ে কালচে কিছু একটা চুইয়ে পড়ছে। ওটা কি আদৌ ব্র্যানার? হ্যাঁ, মূর্তিটা এখন চাঁদের আলোয় পরিষ্কার। গ্রিসওয়েল ওকে চিনতে পারল। এরপর যখন সে ব্র্যানারের মুখের দিকে তাকায়, মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো গ্রিসওয়েলের। ব্র্যানারের মুখটা লাশের মতো ফ্যাকাশে, তার উপর দিয়ে রক্তের ফোঁটা গড়িয়ে পড়ছে।
চোখ দুটো পাথরের মতো স্থির, আর মাথার ওপরের একটা বিশাল ক্ষত থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। ওই অভিশপ্ত বাড়ি থেকে ঠিক কিভাবে বেরিয়েছিল সেটা গ্রেসওয়েলের আর কখনোই মনে পড়েনি। পরে ওর শুধু আবছা মনে ছিল যে সে একটা ধুলোমাখা মাকড়সার জালে ভরা জানলা ভেঙে আগাছায় ভরা বাগানের ওপর দিয়ে পাগলের মতো বিড়বিড় করতে করতে দৌড়াচ্ছিল। রাস্তার পাশে নিজের গাড়িটা দেখে ওর ধরে কিছুটা যেন প্রাণ ফিরে এলো। হুট করে পাগল হয়ে যাওয়া এই দুনিয়ায় এটাই একমাত্র স্বাভাবিক জিনিস বলে মনে হলো ওর। কিন্তু যেই না ও গাড়ির দরজায় হাত দিতে যাবে, তখনই একটা হাড়হিম করা শাঁ শাঁ শব্দ কানে এলো তার। ড্রাইভিং সিটের ওপর কুণ্ডলি পাকিয়ে থাকা একটা আঁশযুক্ত জিনিস ফনা তুলে দুলছিল। সেটা দেখা মাত্র গ্রিসওয়েল লাফিয়ে পিছিয়ে যায়। সাপটা হিস হিস শব্দ করছে, আর চাঁদের আলোয় ওর চেরা জিভটা লক লক করে ওঠে। ভয়ে ডুকরে কেঁদে উঠে সে ঘুরে উল্টো দিকের রাস্তা ধরে দৌড় লাগায়, ঠিক যেন কোনো দুঃস্বপ্নের মধ্যে দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে বা কোথায় যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওর অবশ হয়ে যাওয়া মগজে তখন চিন্তা ভাবনা কাজ করছিল না। শরীরের একটাই যা তাড়না কাজ করছিল তা হলো দৌড়, শুধু দৌড়, যতক্ষণ না ক্লান্ত হয়ে ধপাস করে পড়ে যায়। রাস্তার দুপাশের পাইন গাছের কালো সারিগুলো পাশ কাটিয়ে যাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল পথ যেন আর শেষ হচ্ছে না। ও যেন এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। কিন্তু বেশিক্ষণ লাগলো না, একটা শব্দ ও সেই ভয়ের ঘোরে চিড় ধরায়। পেছনে একটানা পায়ের আওয়াজ, কেউ যেন ওর পিছু নিয়েছে। ঘাড় ঘুরিয়ে দেখল সে কিছু একটা ওর দিকে তেড়ে আসছে। ওটা নেকড়ে না কুকুর সেটা বোঝার উপায় নেই, কিন্তু ওটার চোখ দুটো সবুজ আগুনের গোলার মতো জ্বলছে। ভয়ে ঢোক গিলে সে আরো জোরে দৌড় দিল। তারপর রাস্তার মোড় ঘুরতে গিয়ে যেই না হোঁচট খেয়েছে, কানে এলো একটা ঘোড়ার নিঃশ্বাস ফেলার শব্দ। দেখল একটা ঘোড়া সামনের দুই পা তুলে দাঁড়িয়ে গেছে, আর ঘোড়ার পিঠে বসা লোকটা রেগে মেগে গালাগাল দিচ্ছে। লোকটার উঁচু করা হাতে নীলচে স্টিলের একটা বন্দুক চকচক করে ওঠে। গ্রিসওয়েল টলমল করতে করতে পড়ে যায়, আর পড়ার সময় ঘোড়া চালকের পাদানি আঁকড়ে ধরে। দোহাই স্যার, আমাকে বাঁচান। সে হাঁপাতে হাঁপাতে বলল, ওই জিনিসটা, ওটা ব্র্যানারকে মেরে ফেলেছে। এখন আমার পেছনে আসছে সেটা, ওই দেখুন। রাস্তার মোড়ের কাছে ঝোপের আড়ালে আগুনের গোলার মতো দুটো চোখ জ্বলে উঠল। ঘোড়া চালক আবার একটা গালি দিলেন, আর সঙ্গে সঙ্গেই তার 6 শুটার গর্জে উঠল। একবার নয়, পরপর কয়েকবার। আগুনের মতো চোখ দুটো সঙ্গে সঙ্গে নিভে যায়। গ্রিসওয়েলের হাত থেকে রেকআপ ছাড়িয়ে নিয়ে আরোহী ঘোড়া ছুটিয়ে দিল ওই মোড়ের দিকে। গ্রিসওয়েল কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়ায়। ভয়ে তখনও সে থরথর করে কাঁপছে। ঘোড়া চালক চোখের আড়ালে ছিল মাত্র 1 মুহূর্তের জন্য। তারপরে ঘোড়া ছুটিয়ে আবার ফিরে এলো আগের জায়গায়। ওটা জঙ্গলে পালিয়েছে, মনে হলো পাহাড়ি নেকড়ে। যদিও নেকড়ে মানুষকে এভাবে তাড়া করেছে বলে আগে কখনো শুনিনি। তুমি কি জানো ওটা কি ছিল? গ্রিসওয়েল দুর্বলভাবে শুধু মাথা নাড়ল। চাঁদের আলোয় সওয়ারি লোকটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ঘোড়ার ওপর থেকে গ্রিসওয়েলের দিকে তাকায়। তার ডান হাতে ধরা পিস্তল থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। লোকটা মাঝারি উচ্চতার, বেশ পেটানো শরীর। তার মাথায় চওড়া হ্যাট আর পায়ের বুট দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে এই তল্লাটেরই লোক। ঠিক যেমন গ্রিসওয়েলের পোশাক দেখে বোঝা যাচ্ছিল যে সে এখানকার কেউ নয়, বাইরের লোক। তো ব্যাপার কি বলো? আমি জানি না। গ্রিসওয়েল অসহায়ভাবে উত্তর দিল। আমার নাম গ্রিসওয়েল,
জন ব্র্যানার, আমার বন্ধু যে আমার সাথেই ছিল, আমরা রাস্তার পেছনের ওই খালি বাড়িটাতে রাত কাটানোর জন্য থামি। তারপর কিছু একটা পুরনো স্মৃতিটা মনে আসতেই ভয়ে ওর গলা আটকে এলো। হায় ঈশ্বর! ও চিৎকার করে উঠল। আমি নিশ্চয়ই পাগল হয়ে গেছি। সিঁড়ির রেলিংয়ের ওপর দিয়ে কিছু একটা উঁকি দিয়েছিল, হলুদ মুখের মতো কিছু একটা। আমি ভেবেছিলাম স্বপ্ন দেখছি, কিন্তু ওটা নিশ্চয়ই সত্যি ছিল। তারপর দোতলায় কেউ শীষ দেওয়া শুরু করে, আর ব্র্যানার উঠে সিঁড়ি দিয়ে ওপরে যেতে লাগলো। ও এমনভাবে হাঁটছিল যেন ঘুমের ঘোরে আছে, বা কেউ ওকে সম্মোহিত করেছে। আমি ওর চিৎকার শুনলাম, বা কেউ একজন চিৎকার করল। তারপরও হাতে একটা রক্তাক্ত কুঠার নিয়ে সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে আসে। আর বিশ্বাস করুন স্যার, ও মরে গিয়েছিল। ওর মাথাটা ফেটে দু ভাগ হয়ে গিয়েছিল। আমি ওর মগজ আর জমাট বাঁধার রক্ত মুখের ওপর লেগে থাকতে দেখেছি। আর ওর মুখটা ছিল মরা মানুষের মতো। কিন্তু তাও ও সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, দোতলার ওই অন্ধকার বারান্দায় জন ব্র্যানার খুন হয়েছে। আর তারপর ওর লাশ হাতে কুঠার নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসেছে আমাকে মারার জন্য। ঘোড়া চালক কোনো উত্তর দিল না। তারার আলোয় সে মূর্তির মতো ঘোড়ার পিঠে বসে রইল। হ্যাটের ছায়ায় মুখ ঢাকা থাকায় গ্রিসওয়েল তার মুখের ভাব বুঝতে পারছিল না। আপনি ভাবছেন আমি পাগল? সে হতাশ হয়ে বলল, হয়তো তাই। কি ভাববো বুঝতে পারছি না। ঘোড়া চালক উত্তর দিল, যদি ওটা ব্লাসেনভিল ম্যানর ছাড়া অন্য কোনো বাড়ি হতো। যাই হোক, চলো দেখি। আমার নাম বাকনার, আমি এই কাউন্টির শেরিফ। সে ঘোড়া থেকে নেমে গ্রিসওয়েলের পাশে এসে দাঁড়ায়। নিউ ইংল্যান্ডের ওই লম্বা লোকটা চেয়ে সে উচ্চতায় খাটো হলেও তাকে অনেক বেশি শক্তিশালী দেখাচ্ছিল। তার হাবভাবে এমন একটা ব্যাপার ছিল যা দেখে বোঝা যায় সে সিদ্ধান্ত নিতে পটু আর নিজের ওপর তার পুরো বিশ্বাস আছে। মারামারির সময় সে যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এটা বিশ্বাস করা কঠিন ছিল না। ওই বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছ? গ্রিসওয়েল শিউরে উঠল ঠিকই, কিন্তু মাথা নাড়াল। তার পূর্বপুরুষদের একগুঁয়ে স্বভাবটা যেন ফুটে ওঠে তার মধ্যে। ওই বিভীষিকার মুখোমুখি হওয়ার কথা ভাবলেই আমার গা গুলিয়ে আসছে। কিন্তু বেচারা ব্র্যানার। আবার গলা ধরে এলো তার। আমাদের ওর লাশটা খুঁজে বের করতেই হবে। হায় ভগবান! পুরো ঘটনার ভয়াবহতা তাকে আবার গ্রাস করল। আমরা গিয়ে কি দেখব? মরা মানুষ যদি হেঁটে বেড়ায় তাহলে কি? গিয়েই দেখা যাক। শেরিফ ঘোড়ার লাগামটা বাঁ হাতে জড়িয়ে নিলেন আর হাঁটতে হাঁটতে তার বড় নীল পিস্তলটায় গুলি ভরতে শুরু করলেন। মোড়ের কাছাকাছি আসতেই গ্রিসওয়েলের রক্ত হিম হয়ে এলো। তার ভয় হচ্ছিল, না জানি রাস্তার ওপাশ থেকে রক্ত মাখা দাঁত বের করা সেই মরা মুখ নিয়ে কেউ তেড়ে আসে। কিন্তু ওরা শুধু সেই বাড়িটাই দেখতে পেল। রাস্তার শেষে পাইন বনের মাঝে ওটাকে কেমন যেন ভুতুড়ে দেখাচ্ছিল। গ্রিসওয়েলের শরীরটা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। ঈশ্বর! কালো পাইন গাছগুলোর মাঝে বাড়িটা কি ভয়ঙ্কর শয়তানের মতো লাগছে। শুরু থেকেই ওটা অপয়া মনে হচ্ছিল। যখন আমরা ভাঙা রাস্তা দিয়ে ঢুকলাম আর বারান্দা থেকে পায়রাগুলো উড়ে যায়। পায়রা? বাকনার চট করে ওর দিকে তাকায়। তুমি পায়রা দেখেছ? হ্যাঁ, অনেকগুলো পায়রা বারান্দার রেলিংয়ে বসেছিল। ওরা কিছুক্ষণ চুপচাপ হেঁটে চলল। তারপর বাকনার হুট করে বলল, আমি সারা জীবন এই তল্লাটেই কাটিয়েছি। এই ব্লাসেনভিল বাড়ির পাশ দিয়ে হাজারবার গেছি, দিন রাত সব সময়ই, কিন্তু কখনো এর আশেপাশে বা এই জঙ্গলের কোথাও একটা পায়রাও দেখিনি। কিন্তু ওখানে তো অনেকগুলো ছিল। আমি এমন লোকের দেখা পেয়েছি যারা কসম খেয়ে বলেছে যে সূর্যাস্তের ঠিক সময় ওরা এক ঝাঁক পায়রা রেলিংয়ে বসে থাকতে দেখেছে। বাকনার ধীরে সুস্থে বলল, ওদের সবাই ছিল কৃষ্ণাঙ্গ, শুধু একজন বাদে। সে ছিল এক ভবঘুরে,
সে উঠোনে আগুন জ্বালিয়েছিল, ঠিক করেছিল রাতে ওখানেই ক্যাম্প করে থাকবে। সন্ধ্যার দিকে আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, তখন সে আমাকে পায়রাগুলোর কথা বলে। পরদিন সকালে আমি আবার ওই পথ দিয়ে আসি। তার জ্বালানো আগুনের ছাই, টিনের মগ আর কড়াইটা ওখানেই ছিল, যেখানে সে শুয়োরের মাংস ভেজেছিল। কম্বল দেখে মনে হচ্ছিল কেউ ওটাতে ঘুমিয়েছে, কিন্তু লোকটাকে আর কেউ কোনোদিন দেখেনি। সে আজ 12 বছর আগের কথা। কৃষ্ণাঙ্গরা বলে ওরা নাকি পায়রা দেখতে পায়, কিন্তু সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো কৃষ্ণাঙ্গী এই রাস্তা দিয়ে হাঁটে না। ওরা বলে ওই পায়রাগুলো হলো ব্লাসেনভিল পরিবারের অতৃপ্ত আত্মা, সূর্যাস্তের সময় নরক থেকে ছাড়া পায়। ওদের বিশ্বাস পশ্চিমে যে লাল আভা দেখা যায় সেটা আসলে নরকের আলো, কারণ তখন নরকের দরজা খুলে যায় আর ব্লাসেনভিলরা উড়ে বেরিয়ে আসে। ব্লাসেনভিলরা কে ছিল? গ্রিসওয়েল শিউরে উঠে জিজ্ঞেস করল। এখানের সব জমির মালিক ছিল ওরা। ফরাসি ইংরেজ বংশোদ্ভূত একটা পরিবার। লুইজিয়ানা পারচেজের আগেই ওয়েস্ট ইন্ডিজ থেকে ওরা এখানে এসেছিল। গৃহযুদ্ধে ওদের সব শেষ হয়ে যায়, যেমনটা আরও অনেকের হয়েছিল। যুদ্ধে কেউ কেউ মারা পড়ে, বাকিরাও একে একে শেষ হয়ে যায়। 1890 সালের পর থেকে ওই ম্যানার বা প্রাসাদে আর কেউ থাকেনি। সেবার মিস এলিজাবেথ ব্লাসেনভিল, অর্থাৎ ওই বংশের শেষ মেয়ে, এক রাতে ওই বাড়ি থেকে এমনভাবে পালায় যেন ওটা কোনো রোগ জর্জর জায়গা, আর কখনো ফিরে আসেনি। এটা কি তোমার গাড়ি? ওরা গাড়ির পাশে এসে দাঁড়ায়। জানলার ধুলোমাখা কাঁচগুলো এমনিতে শূন্য আর প্রাণহীন, কিন্তু গ্রেসওয়েলের মোটেও ওগুলোকে অন্ধ বলে মনে হলো না। মনে হচ্ছিল ওই অন্ধকার জানলাগুলোর ওপাশ থেকে একজোড়া ভয়ানক চোখ যেন রাক্ষুসে খিদে নিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। বাকনার তার প্রশ্নটা আবার করল। হ্যাঁ, সাবধানে থাকবেন, সিটের ওপর একটা সাপ আছে। এখন আর নেই। বাকনার বিড়বিড় করে বলল। সে ঘোড়াটাকে বেঁধে স্যাডলব্যাগ থেকে একটা টর্চ বের করল। আচ্ছা, চলো দেখা যাক। সে ভাঙা ইটের রাস্তা দিয়ে এমনভাবে এগিয়ে গেল যেন কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছে। গ্রিসওয়েল তার ঠিক পেছনেই ছিল। ওর বুকটা এত জোরে ধকপক করছিল যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওর। বাতাসে পচা গাছপালা আর ভ্যাপসা গন্ধ ভেসে আসছে, যা শুঁকে গ্রিসওয়েলের বমি আসছিল। আসলে এই গা গোলানো ভাবটা আসছিল এক গভীর ঘৃণা থেকে। এই অন্ধকার জঙ্গল আর পুরনো আমলের খামার বাড়িগুলোর প্রতি ঘৃণা, যেগুলো দাসপ্রথা, রক্তক্ষয়ী অহংকার আর সব গোপন ষড়যন্ত্রের ইতিহাস লুকিয়ে রেখেছে। সে ভেবেছিল দক্ষিণের এই এলাকাটা হবে রোদ ঝলমলে অলস এক জায়গা, যেখানে ফুরফুরে বাতাসে মশলা আর ফুলের গন্ধ ভেসে বেড়াবে। জীবন হবে শান্ত আর ধীরস্থির, ঠিক যেমন রোদেলা তুলার ক্ষেতে কৃষ্ণাঙ্গদের গানের ছন্দের মতো। কিন্তু এখন সে এর আরেকটা রূপ দেখল, এক গোপন, অন্ধকার, ভুতুরে আর ভয়ের জগৎ, যা দেখে ওর ঘৃণায় গা রিরি করে ওঠে। ওক কাঠের দরজাটা আগের মতোই ঝুলেছিল। বাকনারের টর্চের আলো যখন দরজায় পড়ল, ভেতরের অন্ধকারটা যেন মনে হলো আরও বেশি গাঢ়। আলোর রেখাটা বারান্দার অন্ধকার চিরে সিঁড়ির ওপর গিয়ে পড়ে। গ্রিসওয়েল দম বন্ধ করে হাত মুঠো করে ফেলল, কিন্তু ওপর থেকে কোনো ভয়ানক আকৃতি ওদের দিকে উঁকি দিল না। বাকনার বিড়ালের মতো নিঃশব্দ পায়ে ভেতরে ঢুকলেন, এক হাতে টর্চ আর অন্য হাতে বন্দুক। সিঁড়ির উল্টো দিকের ঘরটায় আলো ফেলতেই গ্রিসওয়েল চিৎকার করে উঠল, একবার নয়, বারবার। যা দেখল সেই অসহ্য দৃশ্য দেখে ওর প্রায় জ্ঞান হারানোর উপক্রম। মেঝের ওপর দিয়ে রক্তের ফোঁটার দাগ চলে গেছে। দাগটা ব্র্যানারের কম্বল পেরিয়ে, যেটা দরজার কাছে ছিল, সোজা গ্রিসওয়েলের যে কম্বল ছিল সেদিকে গেছে।
আর গ্রিসওয়েলের সেই কম্বলের ভেতর এক ভয়াবহ জিনিস পড়ে রয়েছে। জন ব্র্যানার উপুর হয়ে পড়ে আছে। টর্চের স্থির আলোয় তার দুভাগ হয়ে যাওয়া মাথাটা পরিষ্কার দেখা যাচ্ছে। তার বাড়িয়ে দেওয়া হাতটা তখনও একটা কুঠারের হাতল শক্ত করে ধরেছিল, আর কুঠারের ধারালো ফলাটা কম্বল ভেদ করে মেঝের অনেকটা গভীরে গেঁথে ঠিক সেই জায়গাটায় যেখানে ঘুমানোর সময় গ্রিসওয়েলের মাথাটা ছিল। এক মুহূর্তের জন্য গ্রিসওয়েলের চোখের সামনেটা পুরো অন্ধকার হয়ে যায়। ও টেরও পায়নি যে ও হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, আর বাকনার ওকে ধরে ফেলেছে। যখন ওর জ্ঞান ফিরল আর সব দেখতে শুনতে পেল, তখন শরীরটা খুব খারাপ লাগতে শুরু করে ওর। ফায়ারপ্লেসের ম্যান্টেলে মাথা ঠেকিয়ে ও ওয়াক তুলতে লাগে, যেন এখনই বমি হয়ে যাবে। বাকনার টর্চের আলোটা সরাসরি ওর মুখের ওপর ফেলে। চোখ ধাঁধিয়ে যাওয়ায় পিটপিট করতে লাগে গ্রিসওয়েল। ওই তীব্র আলোর পেছন থেকে বাকনারের গলা ভেসে আসে। লোকটাকে আর দেখা যাচ্ছিল না। গ্রিসওয়েল, তুমি আমাকে যে গল্পটা শোনালে সেটা বিশ্বাস করা কিন্তু কঠিন। আমি দেখেছি কিছু একটা তোমাকে তাড়া করছিল ঠিকই, কিন্তু ওটা কোনো পাহাড়ি নেকড়ে বা পাগলা কুকুরও তো হতে পারে। যদি কোনো কিছু লুকিয়ে থাকো তাহলে এখনই বলে ফেলা ভালো। তুমি যে গপ্পটা আমাকে দিলে সেটা আদালতের কেউ বিশ্বাস করবে না। তোমার বন্ধুর খুনের দায় কিন্তু তোমার ঘাড়েই চাপবে। তোমাকে অ্যারেস্ট করা ছাড়া আমার আর উপায় নেই। যদি সত্যি ঘটনাটা এখন খুলে বলো তাহলে তোমারই সুবিধা। এবার বলো, তুমি কি এই লোকটাকে মানে ব্র্যানারকে খুন করনি? ঘটনাটা কি এমন ছিল না যে তোমাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়, সে একটা কুঠার নিয়ে তোমাকে মারতে আসে, তুমি কোনো মতে পাশ কাটিয়ে যাও আর তারপর ওটা কেড়েই ওর মাথায় বসিয়ে দাও? গ্রিসওয়েল বসে পড়ে দুই হাতে মুখ ঢেকে নেয়। দোহাই আপনার, আমি জনকে খুন করিনি। সেই ছোটবেলার স্কুল জীবন থেকে আমরা বন্ধু। আমি আপনাকে সব সত্যি বলেছি। আপনি বিশ্বাস করছেন না বলে আপনাকে আমি দোষ দেব না, কিন্তু ঈশ্বরের দোহাই, এটাই সত্যি ঘটনা। টর্চের আলোটা ঘুরে আবার সেই রক্তাক্ত মাথার উপর পড়ল, আর গ্রিসওয়েল আতঙ্কে চোখ বুজে ফেলে। ও শুনতে পেল বাকনার বিড়বিড় করে কিছু একটা বলছে। আমার মনে হচ্ছে ওর হাতে ধরা এই কুঠারটা দিয়েই ওকে খুন করা হয়েছে। ফলায় রক্ত আর মগজ লেগে আছে, আর চুলও আটকে আছে। যে চুলগুলোর রং ওর চুলের রঙের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এর ফলে ব্যাপারটা তোমার জন্য খুব খারাপ হয়ে গেল গ্রিসওয়েল। কিভাবে? এর ফলে আত্মরক্ষার দাবি করাটা আর টিকবে না। তুমি এই কুঠার দিয়ে ওর মাথার খুলি ফাটিয়ে দেওয়ার পর নিশ্চয়ই ব্র্যানার আবার ওই কুঠার দিয়েই তোমাকে মারতে আসতে পারে না। তুমি নিশ্চয়ই ওর মাথা থেকে কুঠারটা টেনে বের করেছো, মেঝেতে গেঁথে দিয়েছো, আর হাতলটা ওর আঙুলের ফাঁকে ধরিয়ে দিয়েছো, যাতে মনে হয় ও তোমাকে আক্রমণ করতে গিয়েছিল। আর এটা খুব দারুণ একটা চাল হতো যদি তুমি খুনের জন্য অন্য কোনো কুঠার ব্যবহার করতে। কিন্তু আমি তো ওকে মারিনি। গ্রিসওয়েল আর্তনাদ করে উঠল। আমি আত্মরক্ষার কোনো অজুহাত দেখাবো না। এটাই তো আমাকে ভাবাচ্ছে। সোজা হয়ে দাঁড়িয়ে বাকনার সত্যি কথাটা স্বীকার করে। কোনো খুনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে তোমার মতো এমন আজগুবি গল্প বানাবে না। সাধারণ কোনো খুনি হলে অন্তত এমন একটা গল্প শোনাতো যার কোনো আগা মাথা আছে। দরজা থেকে রক্তের ফোঁটা এদিকে এসেছে। লাশটা টেনে আনা হয়েছে। না, টেনে আনা তো হতে পারে না। মেঝেতে তো কোনো ঘষার দাগ নেই। তুমি নিশ্চয়ই ওকে অন্য কোথাও খুন করে পাঁজাকুলা করে এখানে নিয়ে এসেছো। কিন্তু তাই যদি হয় তবে তোমার কাপড়ে কোনো রক্তের দাগ নেই কেন? অবশ্য তুমি কাপড় পাল্টে হাত ধুয়ে ফেলতে পারো, কিন্তু লোকটা তো খুব বেশিক্ষণ আগে মারা যায়নি। ও হেঁটেই নিচে নেমেছে। গ্রিসওয়েল হতাশ গলায় বলল। ও আমাকে খুন করতে এসেছিল। সিঁড়ি দিয়ে ওকে টলতে টলতে নামতে দেখেই আমি বুঝেছিলাম ও আমাকে মারতেই আসছে।
আমার ঘুম না ভাঙলে আমি যেখানে থাকতাম ও সেখানেই কোপটা মেরেছিল। ওই জানলাটা, ওটা ভেঙেই আমি বেরিয়ে গিয়েছিলাম। দেখছেন না, ওটা ভাঙা। বুঝলাম, কিন্তু ও যদি তখন হেঁটেই থাকে তবে এখন হাঁটছে না কেন? আমি জানি না, আমার শরীর এত খারাপ লাগছে যে আমি কিছুই ভাবতে পারছি না। আমার তো ভয় হচ্ছিল ও হয়তো মেঝে থেকে উঠে আবার আমার দিকে তেড়ে আসবে। যখন শুনলাম রাস্তা দিয়ে একটা নেকড়ে আমার পিছু নিয়েছে, আমি ভেবেছিলাম জন আমাকে তাড়া করছে। জন ওই রক্তাক্ত কুঠার আর ফাটা মাথা নিয়ে মরা মানুষের হাসি হেসে রাতের অন্ধকারে দৌড়ে আসছে। সেই ভয়াবহ পরিস্থিতির কথা মনে করে ভয়ে তার দাঁতে দাঁত বাড়ি খেতে লাগল। বাকনার মেঝের ওপর টর্চের আলোটা ঘোরালেন। রক্তের ফোঁটাগুলো হলের দিকে গেছে। এসো, ওগুলো ধরেই আমরা এগোবো। গ্রিসওয়েল আঁতকে উঠল। ওগুলো তো দোতলার দিকে গেছে। বাকনার এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে রইলেন। আমার সাথে ওপরে যেতে ভয় পাচ্ছ? গ্রিসওয়েলের মুখ ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ, পাচ্ছি। তবে আপনি যান বা না যান, আমি যাবই। বেচারা জনকে যে জিনিসটা মেরেছে সেটা হয়তো এখনো ওপরেই লুকিয়ে আছে। পেছনে থাকো আমার। বাকনার হুকুম দিলেন। কোনো কিছু যদি আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে আমি সামলে নেব। তবে তোমার ভালোর জন্যই বলে রাখছি, বিড়াল লাফ দেওয়ার আগেই কিন্তু আমি গুলি চালাতে পারি, আর আমার নিশানা খুব একটা মিস হয় না। তাই পেছন থেকে আমার ওপর হামলা করার কোনো মতলব থাকলে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলো। কী সব বলছেন? ভয়ের চেয়ে রাগটাই বেশি দেখা গেল ওর কণ্ঠে। আমি কিন্তু ন্যায্য বিচারই করতে চাই। শান্ত গলায় বললেন বাকনার। আমি মনে মনে আগেই ধরে নিইনি যে তুমি দোষী। তুমি যা বলছো তার অর্ধেকও যদি সত্যি হয়, তবে তোমার উপর দিয়ে একটা ভয়ঙ্কর ঝড় বয়ে গেছে, আর তাই আমি তোমার উপর বেশি কড়াকড়ি করতে চাই না। কিন্তু তুমি তো বুঝতেই পারছো তোমার এই সব কথা বিশ্বাস করা আমার জন্য কতটা কঠিন। গ্রিসওয়েল কোনো কথা না বলে ক্লান্তভাবে ইশারা করল তাকে আগে আগে যাওয়ার জন্য। তারা হলরুমে বেরিয়ে এলো আর সিঁড়ির নিচে গিয়ে দাঁড়ালো। পুরো ধুলোর ওপর লাল ফোঁটার একটা সরু দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে, যেটা সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেছে। ধুলোর মধ্যে মানুষের পায়ের ছাপ। বাকনার নিচু গলায় বললেন, আস্তে চলো, আমি কি দেখছি সেটা আমাকে শিওর হতে হবে। এক জোড়া পায়ের ছাপ উপরে গেছে, আর এক জোড়া নিচে নেমেছে, একই মানুষের। এগুলো তোমার পায়ের ছাপ না। ব্র্যানার তোমার চেয়ে বেশ বড়সড় লোক ছিল। পুরো রাস্তায় রক্তের ফোঁটা, রেলিংয়ে রক্ত লেগে আছে। মনে হচ্ছে যেন কেউ তার রক্তমাখা হাত ওখানে রেখেছিল। আর একটা জিনিস লেপ্টে আছে, দেখতে একদম মগজের মতো লাগছে। সে মরা অবস্থাতেই সিঁড়ি দিয়ে নিচে নেমেছিল। গ্রিসওয়েল শিউরে উঠে বলল, এক হাত দিয়ে রাস্তা খুঁজছিল, আর অন্য হাতে ধরা ছিল সেই কুড়ালটা যেটা দিয়ে তাকে মারা হয়েছে। অথবা তাকে কেউ বয়ে নিয়ে গেছিল। শেরিফ বিড়বিড় করে বলল, কিন্তু কেউ যদি তাকে বয়ে নিয়ে যায়, তাহলে তার পায়ের ছাপ কোথায়? তারা ওপরের হলরুমে পৌঁছায়। ধুলো আর ছায়ায় ভরা একটা বিশাল ফাঁকা জায়গা। পুরনো নোংরা জানলা দিয়ে চাঁদের আলো ঠিকমতো ঢুকতে পারছে না, আর বাকনারের টর্চের আলোটাও খুব দুর্বল মনে হচ্ছে। গ্রিসওয়েল ভয়ে পাতার মতো কাঁপছিল। এখানেই, এই অন্ধকার আর আতঙ্কের মধ্যে জন ব্র্যানার মারা গিয়েছে। কেউ একজন ওপরে শীষ দেয়, সে বিড়বিড় করে বলল। তখন ওপরে যায় জন, যেন তাকে কেউ ডাকছিল। টর্চের আলোতে বাকনারের চোখগুলো অদ্ভুতভাবে চকচক করে ওঠে। পায়ের ছাপগুলো হলরুমের দিকে গেছে, সিঁড়ির মতোই। একবার গেছে, আরেকবার ফিরে এসেছে। একই পায়ের ছাপ। হায় ভগবান! তার পেছনে দাঁড়িয়ে গ্রিসওয়েল কোনো মতে নিজের চিৎকারটা আটকে রাখে, কারণ সে দেখতে পেয়েছিল কেন বাকনার গালি দিয়ে উঠেছে। সিঁড়ির মাথা থেকে কয়েক ফুট দূরে ব্র্যানারের পায়ের ছাপগুলো হঠাৎ থেমে গেছে, তারপর ঘুরে গিয়ে আবার উল্টো দিকে ফিরে এসেছে।
প্রায় আগের ছাপগুলোর ওপর দিয়েই। আর যেখানে পায়ের ছাপগুলো থেমেছিল সেখানকার ধুলো মাখা মেঝেতে ছিটকে পড়া প্রচুর রক্ত। আর ঠিক সেখানেই অন্য আরেকটা পায়ের ছাপ এসে মিলেছে। খালি পায়ের ছাপ, সরু কিন্তু আঙুলগুলো ছড়ানো। সেগুলো আবার ওই জায়গা থেকে ফিরে গিয়ে দ্বিতীয় আরেকটা লাইন তৈরি করেছে। গালাগাল দিতে দিতে বাকনার সেগুলোর ওপর ঝুঁকে পড়লেন। পায়ের ছাপগুলো ঠিক এখানে এসে মিলেছে, আর যেখানে মিলেছে মেঝেতে ঠিক সেখানেই রক্ত আর মগজ ছড়ানো। নিশ্চিতভাবে ব্র্যানারকে এই জায়গাতেই খুন করা হয়েছে, কুরুলের এক কোপে। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসা খালি পা আর জুতো পরা পা এখানে এসে মুখোমুখি দাঁড়িয়েছিল, তারপর দুটোই আবার উল্টো দিকে ঘুরে গেছে। জুতো পরা পায়ের ছাপগুলো নেমে গেছে নিচের তলায়, আর খালি পায়ের ছাপগুলো ফিরে গেছে হলঘরের ভেতরের দিকে। সে হলঘরের দিকে টর্চের আলো ফেলল। আলোর সীমানা পেরিয়ে পায়ের ছাপগুলো যেন অন্ধকারের ভেতর মিলিয়ে গেছে। দুপাশের বন্ধ দরজাগুলোকে মনে হচ্ছে রহস্যময় গোপন কোনো সুড়ঙ্গের প্রবেশদ্বার। ধরেই নিলাম তোমার এই পাগলাটে গল্পটা সত্যি। বাকনার বিড়বিড় করে উঠল, যেন নিজের সাথেই কথা বলছে। এগুলো তোমার পায়ের ছাপ নয়, দেখে কোনো মেয়ের পায়ের ছাপ বলে মনে হচ্ছে। ধরো কেউ একজন সত্যি শীষ দিয়েছিল, আর সেটা শুনে ব্র্যানার দোতলায় উঠে এসেছিল কি ব্যাপার দেখতে। ধরো এই অন্ধকারের ভেতর কেউ ওর মুখোমুখি দাঁড়িয়ে ওর মাথাটা দুভাগ করে দিয়েছে। চিহ্ন আর পায়ের ছাপগুলো সেক্ষেত্রে ঠিক এরকমই হতো। কিন্তু যদি সেটাই সত্যি হয়, তাহলে ব্র্যানারকে যেখানে খুন করা হলো সে সেখানে পড়ে নেই কেন? আচ্ছা, এমন কি হতে পারে না যে খুনি তাকে কোপ মারার পর সে কুরুডুলটা ছিনিয়ে নেওয়ার মতো যথেষ্ট সময় বেঁচে ছিল, আর সেটা হাতে নিয়েই টলতে টলতে নিচে নেমে যায়? না না, কথাটা মনে পড়তেই গ্রিসওয়েলের গা গুলিয়ে উঠল। আমি ওকে সিঁড়ির ওপর দেখেছি। ও মরে গিয়েছিল। ওরকম চোট পাওয়ার পর কোনো মানুষের পক্ষেই 1 মিনিটও বেঁচে থাকা সম্ভব নয়। আমিও তাই বিশ্বাস করি, কিন্তু এ তো পুরো পাগলামি, অথবা ভীষণ চতুর কোনো চাল। কোনো আদালতই এই গল্প বিশ্বাস করবে না। ঠিক আছে, চলো এই অন্য পায়ের ছাপগুলো অনুসরণ করে দেখি। এগুলো হল ঘরের দিকে গেছে। আরে, এটার আবার কি হলো? এক অজানা আতঙ্কে গ্রিসওয়েলের আত্মা কেঁপে উঠল। সে দেখল টর্চের আলোটা ক্রমশ ম্লান হয়ে আসছে। এর ব্যাটারি তো একদম নতুন। বাকনারের গলা থেকে অস্ফুট স্বরের মতো কথাগুলো বের হয়। এই প্রথম গ্রিসওয়েল শেরিফের গলায় স্পষ্ট ভয়ের আভাস পেল। চলো শিগগির বেরোতে হবে এখান থেকে। আলোটা নিভে গিয়ে এখন একটা ক্ষীণ লাল আভায় পরিণত হয়েছে। অন্ধকারটা যেন তাদের ওপর চেপে বসছে। নিঃশব্দ কালো পায়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে তাদের দিকে। বাকনার পিছিয়ে আসতে শুরু করল। তার হাতের পিস্তলের কক টানা, নিশানা করা সামনের দিকে। হোঁচট খেতে থাকা গ্রিসওয়েলকে সে নিজের পেছনে ঠেলে অন্ধকার হলঘর ধরে উল্টো পায়ে হাঁটতে লাগে। গাঢ় হয়ে আসা অন্ধকারের ভেতর গ্রিসওয়েল শুনতে পেল খুব সন্তর্পণে একটা দরজা খোলার শব্দ। আর হঠাৎ করেই তাদের চারপাশের জমাট কালো অন্ধকার এক ভয়ঙ্কর বিপদের আশঙ্কায় ভারী হয়ে উঠল। গ্রিসওয়েল বুঝতে পারল বাকনারও সেটা টের পেয়েছে, কারণ শেরিফের শক্তপোক্ত শরীরটা এখন শিকারী প্যান্থারের মতো টান টান। কিন্তু কোনো তাড়াহুড়ো না করে সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলো এবং উল্টো পায়ে নিচে নামতে শুরু করল। গ্রিসওয়েল নামছিল সামনে সামনে। আতঙ্কে তার চিৎকার করে পাগলের মতো ছুটে পালাতে ইচ্ছে করছিল, কিন্তু আপ্রাণ চেষ্টায় সে নিজেকে সামলে রাখে। একটা ভয়ঙ্কর কল্পনায় তার গায়ে ঠান্ডা ঘাম জমতে শুরু করেছে। কেমন হবে যদি সেই মৃত মানুষটা এই অন্ধকারের ভেতর নিচ থেকে সিঁড়ি বেয়ে তাদের পেছনে পেছনে উঠে আসে?
তার মুখে লেগে আছে এক হিমশীতল মৃত হাসি, আর আঘাত করার জন্য শূন্যে তোলা রক্তমাখা কুরুল। এই ভাবনাটা তাকে এতটাই আতঙ্কিত করে তুলল যে কখন তার পা নিচের তলার হলঘরের মেঝে ছুঁয়েছে তা সে টেরই পেল না। এরপর সে হঠাৎ খেয়াল করল তারা নিচে নামার সাথে সাথেই টর্চের আলোটা আবার উজ্জ্বল হতে শুরু করেছে, আর এখন সেটা সম্পূর্ণ শক্তিতে জ্বলছে। কিন্তু বাকনার যখন আলোটা ঘুরিয়ে আবার সিঁড়ির ওপরের দিকে ফেলল, দোতলার সিঁড়ির মুখে ঘন কুয়াশার মতো জমে থাকা অন্ধকারকে তা একটুও ভেদ করতে পারল না। ওটা কোনো অভিশপ্ত জাদুটো না, বাকনার বিড় করে বলল। তাছাড়া আর কিছু নয়। আলোটা নিজে থেকে ওরকম আচরণ করতে পারে না। আলোটা একটু ঘরের ভেতর ফেলুন। গ্রিসওয়েল অনুনয় করে উঠল। দেখুন তো, জন কি? ভয়ঙ্কর সেই চিন্তাটা সে মুখে উচ্চারণ করতে পারল না, তবে বাকনার ব্যাপারটা বুঝতে পেরেছে। সে টর্চের আলোটা ঘরের ভেতর ঘোরালো। একজন খুন হওয়া মানুষের রক্তাক্ত মৃতদেহ দেখেও মনে এতটা স্বস্তি আসতে পারে তা গ্রিসওয়েল আগে কখনো কল্পনাও করেনি। ও ওখানেই আছে, গুমুট গলায় বলল বাকনার। মারা যাওয়ার পর যদি সে হেঁটেও থাকে, অন্তত এখন আর হাঁটছে না। কিন্তু ওই জিনিসটা... সে আবারও আলোটা ওপরের দিকে সিঁড়িতে ফেলল। ভ্রু কুচকে নিজের ঠোঁট কামড়াতে কামড়াতে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তিনবার সে নিজের বন্দুকটা প্রায় তুলেই ফেলেছিল। গ্রিসওয়েল জানত তার মনে কি চলছে। শেরিফের খুব ইচ্ছে করছিল সিঁড়ি বেয়ে আবার ওপরে ছুটে গিয়ে ওই অজানার মুখোমুখি হতে, কিন্তু কাণ্ডজ্ঞান তাকে বাধা দিয়েছে। অন্ধকারের ভেতর আমার জেতার কোনো সম্ভাবনাই নেই, আর আমার কেন জানি মনে হচ্ছে আলোটা আবারও নিভে যাবে। সে ঘুরে সরাসরি গ্রিসওয়েলের চোখের দিকে তাকায়। বাস্তবকে অস্বীকার করে কোনো লাভ নেই। এই বাড়িতে কোনো অশুভ শক্তির আনাগোনা আছে, আর সেটা কি হতে পারে তা আমি কিছুটা আন্দাজ করতে পারি। আমি আর বিশ্বাস করি না যে তুমি ব্র্যানারকে খুন করেছ। যে বা যাই ওকে খুন করুক না কেন, সেটা ঠিক এই মুহূর্তে ওপরেই আছে। তোমার গল্পের অনেকটাই পাগলের প্রলাপ মনে হতে পারে, কিন্তু টর্চের আলোটা যেভাবে নিভে গেল তার মধ্যেও তো স্বাভাবিকতা বলে কিছু নেই। আমার মনে হয় না ওপরের ওই জিনিসটা কোনো মানুষ। এর আগে অন্ধকারের ভেতর এমন কোনো কিছুর মুখোমুখি হইনি যাকে আমি ভয় পেয়েছি, কিন্তু আমি দিনের আলো না ফোটা পর্যন্ত ওপরে যাচ্ছি না। ভোর হতে আর বেশি দেরি নেই। আমরা ওই বারান্দাটায় বসে সকালের জন্য অপেক্ষা করব। তারা যখন চওড়া বারান্দাটায় এসে দাঁড়ায়, ততক্ষণে আকাশের তারাগুলো ম্লান হতে শুরু করেছে। বাকনার দরজার দিকে মুখ করে রেলিংয়ের ওপর বসল, পিস্তলটা তার আঙুল থেকে ঝুলছে। গ্রিসওয়েল তার কাছেই বসে একটা ভাঙাচোরা থামের গায়ে পিঠ ঠেকিয়ে হেলান দেয়। সে চোখ বন্ধ করে ধকধক করতে থাকা মাথাকায় ভোরের মৃদু বাতাস যেন কিছুটা স্বস্তি এনে দিল। চারপাশের সব কিছুকে তার বড্ড অবাস্তব বলে মনে হচ্ছে। অচেনা এক অজানা শহরের এক আগন্তুক সে, যে শহরটা হঠাৎ করেই এক কালো আতঙ্কে ভরে উঠেছে। ফাঁসির দড়ি তার মাথার উপর ঝুলছে, আর ওই অন্ধকার বাড়িটার ভেতর পড়ে আছে ব্র্যানারের কুপিয়ে ফাটিয়ে দেওয়া মাথাওয়ালা মৃতদেহ। এই ঘটনাগুলো স্বপ্নের খণ্ডচিত্রের মতো তার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগে, যতক্ষণ না সব কিছু মিলেমিশে এক ধূসর কুয়াশায় পরিণত হয়। না চাইতেও কখন যেন তার ক্লান্ত সত্তার উপর নেমে এলো ঘুমের চাদর। ঘুম ভাঙল এক কনকনে ঠান্ডা শ্বেত শুভ্র ভোরে। সাথে ফিরে এলো গত রাতের সমস্ত ভয়ঙ্কর স্মৃতি। পাইন গাছগুলোকে ঘিরে পাক খাচ্ছে কুয়াশা। ধোঁয়ার মতো হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে ভাঙা হাঁটা পথ ধরে। বাকনারোকে ঝাঁকিয়ে তোলে। ওঠো, সকাল হয়ে গেছে। গ্রিসওয়েল উঠে দাঁড়ায়। শরীরের যন্ত্রণায় তার মুখটা কুঁচকে গিয়েছিল।
তার ফ্যাকাশে মুখ ছবিতে যেন বয়সের ছাপ পড়ে গেছে। আমি তৈরি, চলো ওপরে যাই। আমার যাওয়া হয়ে গেছে। ভোরের আলোয় বাকনারের চোখ দুটো যেন জ্বলছে। আমি আর তোমাকে জাগাইনি। আলো ফোটার সাথে সাথেই আমি ওপরে গিয়েছিলাম, তবে কিচ্ছু নেই। ওই খালি পায়ের ছাপগুলো উধাও। উধাও? হ্যাঁ, উধাও। ঠিক যেখানে ব্র্যানারের পায়ের ছাপগুলো শেষ হয়েছিল, সেখান থেকে শুরু করে পুরো হল ঘরের ধুলো এলোমেলো করে দেওয়া হয়েছে। ঝাড় দিয়ে কোণগুলোর দিকে সরিয়ে রাখা হয়েছে। এখন আর কোনো পায়ের ছাপ খুঁজে বের করার বিন্দু মাত্র সম্ভাবনা নেই। আমরা যখন এখানে বসেছিলাম, তখন কোনো একটা জিনিস ভেতরের সব ছাপ মুছে দিয়েছে, আর আমি একটুও শব্দ পাইনি। পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজেছি আমি, কোথাও কোনো চিহ্ন নেই। গ্রেসওয়েলের শরীর অজান্তেই শিউরে উঠল। এখন আমরা কি করব? সে ক্লান্ত গলায় জিজ্ঞেস করল। পায়ের ছাপগুলো যখন নেই, আমার নির্দোষ প্রমাণ হওয়ার একমাত্র আশাটুকুও শেষ হয়ে গেল। আমরা ব্র্যানারের মৃতদেহটা নিয়ে সোজা যাব কাউন্টির সদর দপ্তরে। বাকনার উত্তর দেয়, ওখানে যা বলার আমিই বলবো। ঘটনাটা আপাতত বাইরে থেকে যেমন দেখাচ্ছে, কর্তৃপক্ষ সেটা জানতে পারলে তারা তোমাকে জেলে ভরবে আর আনুষ্ঠানিকভাবে তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। আমি বিশ্বাস করি না যে তুমি ব্র্যানারকে মেরেছ, কিন্তু কোনো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, বিচারক বা জুরি কেউই তোমার গল্প বিশ্বাস করবে না। আর গত রাতে আমাদের সাথে যা ঘটল তাও না। আমি এটা নিজের মতো করে সামলাচ্ছি। যতক্ষণ না অন্য সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ আমি তোমাকে গ্রেফতার করব না। শহরে পৌঁছানোর পর এখানে যা যা ঘটেছে সে সম্পর্কে তুমি একটা কথাও বলবে না। আমি শুধু ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে বলবো যে কোনো অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিদের হাতে জন ব্র্যানার খুন হয়েছে, আর আমি মামলাটার তদন্ত করছি। একটু বিরতি নিয়ে বাকনার বলল, তোমার বুকে কি এতটা সাহস আছে যা আমার সাথে আবার এই বাড়িতে ফিরে এসে রাতটা কাটাবে? ঠিক যেমনভাবে গতরাতে তুমি আর ব্র্যানার ওই ঘরটায় ঘুমিয়েছিলে? গ্রিসওয়েল ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু তার পূর্বপুরুষেরা আক্রমণকারীদের হাত থেকে নিজেদের ভেটেমাটি রক্ষার সময় ঠিক যেমন দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, সেও সেই একই সাহসিকতার সাথে উত্তর দিল, আমি আসব। তাহলে চলো, লাশটা তোমার গাড়িতে তুলতে একটু সাহায্য করো আমায়। এই শ্বেত শুভ্র কনকনে ভোরে জন ব্র্যানারের রক্তশূন্য মুখ আর তার হিমশীতল স্যাঁত স্যাঁতে চামড়ার স্পর্শে গ্রিসওয়েলের ভেতরটা ঘিন ঘিন করে ওঠে। তারা যখন সেই ভয়াবহ বোঝাটা বয়ে নিয়ে লনের ওপর দিয়ে হাঁটছিল, ধূসর কুয়াশাগুলো যেন সরু শোণের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছিল তাদের পা দুটোকে। পাইন বনের ওপর ছায়াগুলো আবার দীর্ঘ হতে শুরু করেছে। গাড়ি চালাচ্ছিল বাকনার। গ্রিসওয়েলের স্নায়ু এতটাই বিপর্যস্ত ছিল যে তার পক্ষে স্টিয়ারিং ধরা সম্ভব ছিল না। তাকে দেখাচ্ছিল কঙ্কালসার এবং ক্লান্ত, আর তার মুখ তখনও ফ্যাকাশে হয়ে আছে। কাউন্টি সিটে কাটানো সারাদিনের মানসিক চাপের সাথে যুক্ত হয়েছিল সেই আতঙ্ক, যা তখনও একটি কালো ডানাওয়ালা শকুনের ছায়ার মতো তার আত্মাকে আঁকড়ে ধরছিল। সে দু চোখের পাতা এক করতে পারেনি, এবং যেটুকু খাবার খেয়েছিল তার কোনো স্বাদই সে পায়নি। তোমাকে বলেছিলাম যে ব্ল্যাসেনভিলদের সম্পর্কে বলবো, বাকনার বলল। তারপর সে ব্ল্যাসেনভিলদের সম্পূর্ণ ইতিহাসটা বলে শোনায় গ্রিসওয়েলকে। ব্ল্যাসেনভিলরা ছিল চরম অহংকারী, দম্ভে ভরা আর নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রচণ্ড নিষ্ঠুর। অন্য বাগান মালিকদের মতো তারা তাদের ভৃত্যদের সাথে ভালো ব্যবহার করত না। সম্ভবত এই মানসিকতা তারা ওয়েস্ট ইন্ডিজ থেকে পেয়েছিল। তাদের রক্তে নিষ্ঠুরতার একটা ধারা মিশেছিল, বিশেষ করে মিস সিলিয়ার মধ্যে, যিনি এই পরিবার থেকে সবশেষে এই এলাকায় এসেছিলেন। সেটা অবশ্য দাসপ্রথা বিলুপ্ত হওয়ার অনেক পরের কথা, কিন্তু বয়স্করা বলে যে তিনি তার মিশ্র বর্ণের পরিচারিকাকে ঠিক দাসের মতোই চাবুক মারতেন। কৃষ্ণাঙ্গরা বলতো যখনই কোনো ব্ল্যাসেনভিল মারা যেত,
শয়তান নাকি সব সময় বাইরের সেই কালো পাইন বনে তার জন্য অপেক্ষা করত। গৃহযুদ্ধের পর ধ্বংসের মুখে পতিত বাগানে চরম দারিদ্র্যের মধ্যে বাস করে তারা বেশ দ্রুত মারা যেতে লাগে। শেষ পর্যন্ত শুধু 4টি মেয়ে, 4 বোন সেই পুরনো বাড়িতে কোনো মতে টিকেছিল। পুরনো ভৃত্যদের কুঁড়েঘরগুলোতে কয়েকজন কৃষ্ণাঙ্গ বাস করত এবং ফসলের ভাগ পাওয়ার চুক্তিতে তারা মাঠে চাষাবাদ করত। অহংকার এবং দারিদ্র্যের লজ্জায় ওই বোনেরা গুটিয়ে রাখত নিজেদের। মাসের পর মাস কেউ তাদের টিকিটিও দেখতে পেত না। যখন তাদের রসদ ফুরিয়ে যেত তখন তারা কোনো কৃষ্ণাঙ্গকে শহরে পাঠাতো সেগুলো কিনে আনার জন্য। কিন্তু লোকেরা তাদের কথা জানতে পারল যখন মিস সিলিয়া তাদের সাথে থাকতে এলেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের কোনো এক জায়গা থেকে এসেছিলেন, যেখান থেকে আসলে তাদের পুরো পরিবারটি উদ্ভূত। লোকে বলে 30-এর কোঠায় থাকা মিস সিলিয়া ছিলেন এক চমৎকার রূপসী নারী। কিন্তু ওই মেয়েদের মতোই তিনিও লোকজনের সাথে মেলামেশা করতেন না। তিনি নিজের সাথে একজন মিশ্র বর্ণের পরিচারিকাকে এনেছিলেন এবং তার প্রতি আচরণে ব্ল্যাসেনভিলদের সেই চিরাচরিত নিষ্ঠুরতা প্রকাশ পেত। অনেক বছর আগে একজন বৃদ্ধ বাকনারকে দিব্যি খেয়ে বলেছিলেন যে তিনি মিস সিলিয়াকে, ওই মেয়েটিকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় গাছের সাথে বেঁধে ঘোড়ার চাবুক দিয়ে পেটাতে দেখেছেন। তাই এতে কেউ অবাক হয়নি যখন মেয়েটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সবাই ধরেই নিয়েছিল যে সে পালিয়েছে। তারপর 1890 সালের বসন্তের একদিন পরিবারের সবচেয়ে ছোট মেয়ে মিস এলিজাবেথ প্রায় 1 বছরের মধ্যে প্রথমবারের মতো শহরে এলো। সে এসেছিল রসদ নিতে। সে জানালো যে কৃষ্ণাঙ্গ শ্রমিকরা সবাই জায়গা ছেড়ে চলে গেছে। সে আরও কিছু কথা বলেছিল, তবে একটু অসংলগ্নভাবে। সে বলল যে মিস সিলিয়া কাউকে কিছু না বলেই চলে গেছেন। তার বোনেদের ধারণা তিনি ফিরে গেছেন ওয়েস্ট ইন্ডিজে। কিন্তু এলিজাবেথের বিশ্বাস তার পিসি তখনও ওই বাড়িতেই আছেন। সে এর বেশি কিছু খুলে বলেনি। সে শুধু নিজের জিনিসপত্র নিল আর ফিরে চলল ম্যানরের দিকে। 1 মাস কেটে যায়। তারপর এক কৃষ্ণাঙ্গ লোক শহরে এসে জানালো যে মিস এলিজাবেথ এখন ম্যানরে একাই থাকে। সে বলল যে তার 3 বোন আর সেখানে নেই। কোনো কথা না বলে বা কোনো কারণ না জানিয়েই তারা একে একে চলে গেছে। এলিজাবেথ জানত না তারা কোথায় গেছে এবং একা থাকতে তার ভয় করত। কিন্তু যাওয়ার মতো অন্য কোনো জায়গাও তার চেনা ছিল না। ম্যানর ছাড়া সে জীবনে অন্য কিছুই দেখেনি, আর তার কোনো আত্মীয় বা বন্ধুও নেই। কিন্তু সে কোনো এক অজানা কারণে চরম আতঙ্কে ভুগছিল। কৃষ্ণাঙ্গ লোকটি বলল যে রাতের বেলা সে নিজেকে ঘরে তালা বন্ধ করে রাখত এবং সেই সাথে মোমবাতি জ্বালিয়ে রাখত সারা রাত। তারপর বসন্তের এক ঝোড়ো রাতে মিস এলিজাবেথ তার একমাত্র ঘোড়াটিতে চড়ে প্রায় অর্ধমৃত অবস্থায় শহরে ছুটে আসে। সে টাউন স্কোয়ারে ঘোড়ার পিঠ থেকে আছড়ে পড়ল। কথা বলার মতো অবস্থায় আসতে সে জানালো যে সে ম্যানরে 100 বছর ধরে অজ্ঞাত থাকা একটি গোপন ঘর খুঁজে পেয়েছে। আর সে বলল যে সেখানে সে তার 3 বোনকে মৃত অবস্থায় সিলিং থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেছে। সে বলল যে কোনো কিছু একটা তাকে তাড়া করেছিল এবং সদর দরজা দিয়ে পালিয়ে আসার সময় প্রায় একটি কুঠার দিয়ে তার মাথায় আঘাত করেই বসেছিল সেটা। কিন্তু কোনো মতে সে ঘোড়ার কাছে পৌঁছে পালাতে সক্ষম হয়। ভয়ে প্রায় পাগল হয়ে গিয়েছিল সে এবং বুঝতে পারছিল না ঠিক কিসে তাড়া করেছিল তাকে। সে শুধু বলল যে সেটা দেখতে হলুদ চেহারার কোনো এক মহিলার মতো। প্রায় 100 জন লোক তখনই সেখানে ছুটে যায়। তারা বাড়িটির ওপর থেকে নিচ তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোনো গোপন ঘর বা বনেদের মৃতদেহের খোঁজ পেল না।
তবে তারা ঠিক এলিজাবেথের কথা মতোই একতলার দরজার ফ্রেমে একটি ছোট কুঠার গেঁথে থাকতে দেখল, যেটায় মিস এলিজাবেথের কয়েকটা চুল আটকে ছিল। কিন্তু এলিজাবেথে নিজে কিছুতেই সেখানে ফিরে গিয়ে গোপন দরজাটা দেখাতে রাজি হল না। প্রস্তাবটা দেয়া মাত্রই সে যেন প্রায় উন্মাদ হয়ে ওঠে। বেশ কয়েকদিন পর সুস্থ হয়ে উঠতে লোকজন কিছু টাকা জোগাড় করে ধার দিল এলিজাবেথকে, এবং সে ক্যালিফোর্নিয়ায় চলে যায়। সে আর কখনো ফিরে আসেনি। তবে ধার শোধ করার জন্য টাকা পাঠানোর পর তারা জানতে পেরেছিল যে সে সেখানেই বিয়ে থা করে থিতু হয়েছে। বাড়িটা আর কেউ কেনেনি। সে যেভাবে ছেড়ে গিয়েছিল বাড়িটা সেভাবেই রয়েছে, আর বছরের পর বছর ধরে লোকজন সেখান থেকে সব আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে। আমার মনে হয় গরিব শ্বেতাঙ্গরাই এই কাজ করেছিল। কোনো কৃষ্ণাঙ্গ ও মুখ হতো না। তবে যারা আসতো তারা সূর্যোদয়ের পর আসতো এবং সূর্যাস্তের অনেক আগেই চলে যেত। মিস এলিজাবেথের গল্পটা নিয়ে লোকে কি ভেবেছিল? গ্রিসওয়েল জিজ্ঞেস করল। এমনিতে বেশিরভাগ মানুষের ধারণা ছিল যে ওই পুরনো বাড়িতে একা থাকতে থাকতে সে একটু পাগল হয়ে গিয়েছিল। কিন্তু কিছু লোকের বিশ্বাস ছিল যে মিশ্র বর্ণের সেই পরিচারিকা মেয়েটি আসলে পালিয়ে যায়নি। তারা মনে করত যে সে জঙ্গলে লুকিয়েছিল এবং মিস সিলিয়া ও 3 বোনকে খুন করে ব্ল্যাসেনভিলদের প্রতি তার ঘৃণার প্রতিশোধ নিয়েছিল। তারা শিকারী কুকুর দিয়ে জঙ্গল তল্লাশি করে দেখে, কিন্তু তার কোনো চিহ্নই খুঁজে পায়নি। যদি বাড়িতে সত্যিই কোনো গোপন ঘর থেকে থাকে, তবে হয়তো সেখানেই লুকিয়েছিল সে, যদি সেই তত্ত্বে আদৌ কোনো সত্যতা থেকে থাকে আর কি। সে নিশ্চয়ই এত বছর ধরে সেখানে লুকিয়ে থাকতে পারে না। যাই হোক, এখন ওই বাড়ির ভেতরে যে জিনিসটা আছে সেটা কোনো মানুষ নয়। বাকনার হঠাৎ করে স্টিয়ারিং ঘুরিয়ে মূল রাস্তা ছেড়ে পাইন গাছের মাঝখান দিয়ে যাওয়া একটি আবছা সরু পথে গাড়ি ঢুকিয়ে দেয়। কোথায় যাচ্ছেন? এই পথে কয়েক মাইল দূরে এক বৃদ্ধ কৃষ্ণাঙ্গ লোক বাস করে। আমি তার সাথে কথা বলতে চাই। আমরা এমন কিছুর মুখোমুখি হয়েছি যার জন্য একজন শ্বেতাঙ্গের বুদ্ধি যথেষ্ট নয়। কিছু কিছু বিষয়ে কৃষ্ণাঙ্গরা আমাদের চেয়ে অনেক বেশি জানে। এই বৃদ্ধের বয়স প্রায় 100 বছর। ছোটবেলায় তার মনিব তাকে শিক্ষিত করেছিলেন, আর মুক্ত হওয়ার পর সে বেশিরভাগ শ্বেতাঙ্গের চেয়েও বেশি ভ্রমণ করেছে। লোকে বলে সে নাকি একজন ভুডু ম্যান। কথাটা শুনে গ্রিসওয়েল শিউরে উঠল। চারপাশের সবুজ বনের দেয়ালগুলোর দিকে সে অস্বস্তির দৃষ্টিতে তাকায়। পাইন গাছের গন্ধের সাথে অদ্ভুত সব লতা পাতা আর ফুলের গন্ধ মিশেছিল, কিন্তু এসবের নিচে চাপা পড়েছিল পচন ও ক্ষয়ের এক দুর্গন্ধ। এই অন্ধকার রহস্যময় জঙ্গলের প্রতি এক অস্বস্তিকর ঘৃণাবোধ আবারও তাকে প্রায় আচ্ছন্ন করে ফেলে। ভুডু? সে বিড়বিড় করল। আমি তো ভুলেই গিয়েছিলাম। দক্ষিণাঞ্চলে কালো জাদুর কথা আমার কখনো মাথাতেই আসেনি। ডাইনি বিদ্যা বলতে আমার সব সময় নিউ ইংল্যান্ডের পুরনো শহরগুলোর কথাই মনে পড়ত, কিন্তু এসব কিছু নিউ ইংল্যান্ডের যে কোনো কিংবদন্তির চেয়েও অনেক বেশি ভয়ানক। এই অন্ধকার পাইন বন, পরিত্যক্ত পুরনো বাড়ি, হারিয়ে যাওয়া বাগান, রহস্যময় কৃষ্ণাঙ্গ সম্প্রদায়, উন্মাদনা আর আতঙ্কের পুরনো সব লোককথা। ওই যে বৃদ্ধ জেকবের কুঁড়ে ঘর। গাড়ি থামাতে থামাতে বাকনার ঘোষণা করল। গ্রিসওয়েল বিশাল গাছপালার ছায়ায় ঘেরা একটা পরিষ্কার জায়গা আর সেখানে একটা ছোট্ট কেবিন দেখতে পেল। পাইন গাছের সারি শেষ হতেই ধূসর ঝুলন্ত শ্যাওলায় ঢাকা ওক আর সাইপ্রেস গাছ শুরু হয়েছে। কেবিনটা ঠিক পেছনেই ছিল একটি জলাভূমির সীমানা, যা ঘন গাছপালায় ঢাকা পড়ে গাছের নিচের অন্ধকারে হারিয়ে গেছে। ডালপালা আর কাদা দিয়ে তৈরি চিমনি থেকে নীল রঙের ধোঁয়ার এক পাতলা কুণ্ডলী পাক খেয়ে ওপরে উঠছিল। সে বাকনারকে অনুসরণ করে ছোট্ট বারান্দায় পৌঁছায়, যেখানে শেরিফ চামড়ার কবজা লাগানো দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভেতরের আবছা আলোয় গ্রিসওয়েল চোখের পলক ফেলল।
মাত্র একটি ছোট জানলা দিয়ে সামান্য একটু দিনের আলো ভেতরে আসছিল। আগুনের কুণ্ডের পাশে এক বৃদ্ধ কৃষ্ণাঙ্গ উবু হয়ে বসে খোলা আগুনে স্টু ফোটানো দেখছে। তারা ভেতরে ঢুকতেই সে চোখ তুলে তাকায়, কিন্তু উঠে দাঁড়ালো না। তাকে দেখে অবিশ্বাস্য রকমের বৃদ্ধ মনে হচ্ছিল। তার সারা মুখে ছিল অগণিত বলিরেখা এবং তার কালো জীবন্ত চোখজোড়া মাঝে মাঝেই মুহূর্তের জন্য ঘোলাটে হয়ে যাচ্ছিল, যেন তার মনটা অন্য কোথাও হারিয়ে যাচ্ছে। বাকনার ইশারায় গ্রিসওয়েলকে বোনা আসনের একটি চেয়ারে বসতে বলে এবং নিজে ফায়ারপ্লেসের কাছে বৃদ্ধের মুখোমুখি একটি অমসৃণ বেঞ্চে বসল। জেকব, তোমার মুখ খোলার সময় এসেছে। আমি জানি তুমি ব্ল্যাসেনভিল ম্যানরের রহস্যটা জানো। আমি কখনোই এ নিয়ে তোমাকে কিছু জিজ্ঞেস করিনি, কারণ এটা আমার মাথা ঘামানোর বিষয় ছিল না। কিন্তু গত রাতে সেখানে একজন খুন হয়েছে, আর ব্ল্যাসেনভিলদের ওই পুরনো বাড়িতে কিসের উপদ্রব সেটা তুমি যদি না বলো, তাহলে এই মানুষটার ফাঁসি হয়ে যেতে পারে। বৃদ্ধের চোখ দুটো একবার চকচক করে উঠল, তারপর আবার ঘোলাটে হয়ে যায়, যেন পার্থক্যের মেঘ তার ভঙ্গুর মনকে আচ্ছন্ন করে ফেলছে। ব্ল্যাসেনভিল, সে বিড়বিড় করে উঠল। তার গলাটা ছিল মসৃণ আর ভরাট। সে স্থানীয় কৃষ্ণাঙ্গদের মতো নয়, বরং বেশ স্পষ্টভাবে কথা বলছিল। তারা অত্যন্ত অহংকারী ছিল, অহংকারী এবং নিষ্ঠুর। কেউ কেউ যুদ্ধে মারা গেছে, কেউ আবার ডুয়েল লড়তে গিয়ে, পুরুষের আর কি। কেউ কেউ ওই ম্যানারেই মারা গেছে, সেই পুরনো ম্যানার। এরপর তার গলা অস্পষ্ট বিড়বিড়ানিতে মিলিয়ে যায়, যা তারা বুঝতে পারল না। ম্যানারটার কি হয়েছে? বাকনার ধৈর্য ধরে জিজ্ঞেস করল। তাদের মধ্যে মিস সিলিয়ার অহংকার ছিল সবচেয়ে বেশি। বৃদ্ধ বিড়বিড় করে বলল, সবচেয়ে অহংকারী এবং সবচেয়ে নিষ্ঠুর। কৃষ্ণাঙ্গরা তাকে ঘৃণা করত, বিশেষ করে জোন। জোনের শরীরে শ্বেতাঙ্গদের রক্ত ছিল এবং তারও যথেষ্ট আত্মসম্মান ছিল। মিস সিলিয়া তাকে দাসের মতো চাবুক পেটা করতেন। ব্ল্যাসেনভিল ম্যানরের রহস্যটা কি? বাকনার জোর দিয়ে জানতে চায়। বৃদ্ধের চোখের ঘোলাটে ভাবটা কেটে গেল। সেগুলো চাঁদের আলো পড়া জলাশয়ের মতো কালো দেখাচ্ছিল। কিসের রহস্য মশাই? আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি পারছো। বছরের পর বছর ধরে ওই পুরনো বাড়িটা তার রহস্য নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তুমি এর ধাঁধার উত্তর জানো? বৃদ্ধ স্টুটা একটু নেড়ে দেয়। তাকে এখন পুরোপুরি সুস্থ মস্তিষ্কের মনে হচ্ছিল। মশাই, জীবন বড়ই মধুর, এমনকি একজন বৃদ্ধ কৃষ্ণাঙ্গের কাছেও। তুমি কি বলতে চাইছো যে আমাকে কথাটা বললে কেউ তোমাকে মেরে ফেলবে? কিন্তু বৃদ্ধ আবার বিড়বিড় করতে শুরু করল। তার চোখ ঘোলাটে হয়ে যায়। কেউ নয়, কোনো মানুষ নয়, কোনো রক্ত মাংসের মানুষ নয়, জলাভূমির কালো দেবতারা। আমার গোপনীয়তা বড় সাপের দ্বারা সুরক্ষিত, পাহারায় রাখা আছে, যিনি সব দেবতার ওপরের দেবতা। সে তার এক ছোট ভাইকে পাঠাবে তার শীতল ঠোঁট দিয়ে আমাকে চুম্বন করতে। এমন এক ছোট ভাই যার মাথায় একটি সাদা অর্ধচন্দ্র আছে। বড় সাপ যখন আমাকে জুভেম্বিদের স্রষ্টা বানিয়েছিল, তখন আমি তার কাছে আমার আত্মাকে বিক্রি করে দিয়েছিলাম। বাকনার শক্ত হয়ে যায়। আমি এই শব্দটা আগে একবার শুনেছি। সে নিচু গলায় বলল, আমি যখন ছোট ছিলাম তখন এক মৃত্যু পথযাত্রী কৃষ্ণাঙ্গ লোকের কাছ থেকে শব্দটা শুনেছি। এর মানে কি? বৃদ্ধ জ্যাকবের চোখে ভয় ফুটে উঠল। কি বলেছি আমি? না না, আমি কিছু বলিনি। জুভেম্বি। বাকনার ধরিয়ে দিল। জুভেম্বি। বৃদ্ধ যন্ত্রের মতো পুনরাবৃত্তি করল। তার চোখগুলো ছিল শূন্য। একজন জুভেম্বি আগে একজন নারী ছিল,
আফ্রিকার স্লেভ কোস্টের মানুষ এদের সম্পর্কে জানে। হাইতির পাহাড়ে রাতের বেলা ফিস ফিস করা মাদলগুলো তাদের কথা বলে। সর্পদেবতা ডাম্বাল্লাহর অনুসারীরা জুভেম্বির স্রষ্টাদের সম্মান করে। কোনো শ্বেতাঙ্গকে এই কথা বলা মানেই মৃত্যু ডেকে আনা। এটি সর্পদেবতার অন্যতম নিষিদ্ধ রহস্য। তুমি জুভেম্বিদের কথা বলছো? বাকনার শান্ত গলায় বলল। আমার এ বিষয়ে কথা বলা উচিত নয়। বৃদ্ধ বিড়বিড় করল। গ্রিসওয়েল বুঝতে পারল যে বৃদ্ধ নিজের মনেই জোরে জোরে চিন্তা করছে। বার্ধক্যের ঘোরে সে বুঝতেই পারছে না যে সে আদপে কথা বলছে। কোনো শ্বেতাঙ্গর যেন জানা উচিত নয় যে আমি ভুডুর ব্ল্যাক সেরিমনিতে নেচেছিলাম এবং জাম্বি ও জুভেম্বিদের স্রষ্টা হয়েছিলাম। যে বেশি কথা বলে বড় সাপ তাকে মৃত্যুদণ্ড দেয়। জুভেম্বি কি কোনো নারী? জিজ্ঞেস করল বাকনার। নারী ছিল। বৃদ্ধ কৃষ্ণাঙ্গ বিড়বিড় করল। সে জানত যে আমি জুভেম্বি তৈরি করতে পারি। সে এসে আমার কুড়ে ঘরে দাঁড়িয়েছিল আর সেই ভয়ঙ্কর পানীয়টি চেয়েছিল, যে পানীয় তৈরি হয় সাপের হাড়ের গুঁড়ো, ভ্যাম্পায়ার বাদুরের রক্ত, নিশাহঙ্গের ডানা থেকে ঝরা শিশির এবং আরও এমন সব জিনিস দিয়ে যার নাম আমি মুখে আনতে পারব না। সে ব্ল্যাক সেরিমনিতে নেচেছিল। জুভেম্বি হওয়ার জন্য প্রস্তুত ছিল সে। কেবল সেই কালো পানীয়টিরই প্রয়োজন ছিল তার। অন্য মেয়েটি ছিল সুন্দরী। আমি ফেরাতে পারিনি তাকে। কে? বাকনার তীব্রভাবে জানতে চায়, কিন্তু বৃদ্ধের মাথা তখন বুকে ঝুলে পড়েছে। সে কোনো উত্তর দিল না। বসে বসেই সে যেন ঘুমিয়ে পড়েছিল। বাকনার তাকে ঝাঁকিয়ে দেয়। তুমি একজন নারীকে জুভেম্বি বানানোর জন্য পানীয় দিয়েছিলে। এই জুভেম্বি আসলে কি? জুভেম্বি আর মানুষ থাকে না। সে আত্মীয় বা বন্ধুদের চিনতে পারে না। সে কালো জগতের বাসিন্দাদের সাথে একাত্ম হয়ে যায়। সে প্রকৃতির দানবদের নিয়ন্ত্রণ করতে পারে, পেঁচা, বাদুড়, সাপ এবং ওয়্যারউলফদের। আর সে সামান্য আলোকে নিভিয়ে দেওয়ার জন্য অন্ধকার ডেকে আনতে পারে। তাকে সীসা বা লোহা দিয়ে হত্যা করা যায়, কিন্তু যদি সেভাবে মারা না হয় তবে সে চিরকাল বেঁচে থাকে এবং মানুষের মতো খাবার খায় না। সে গুহায় বা পুরনো বাড়িতে বাদুড়ের মতো বাস করে। জুভেম্বির কাছে সময়ের কোনো মূল্য নেই। 1 ঘন্টা, 1 দিন, 1 বছর সবই তার কাছে সমান। সে মানুষের ভাষায় কথা বলতে পারে না বা মানুষের মতো ভাবতে পারে না, কিন্তু সে তার কণ্ঠস্বর দিয়ে জীবিতদের সম্মোহিত করতে পারে। আর যখন সে কোনো মানুষকে হত্যা করে তখন শরীর ঠান্ডা না হওয়া পর্যন্ত সেই প্রাণহীন দেহকে নিয়ন্ত্রণ করতে পারে সে। যতক্ষণ রক্ত গরম থাকে সেই মৃতদেহ তার দাসে পরিণত হয়। মানুষকে হত্যা করেই সে আনন্দ পায়। আর কেউ জুভেম্বি হতে চাইবে কেন? বাকনার নরম গলায় জিজ্ঞেস করল। ঘৃণা, ঘৃণা, প্রতিশোধ। তার নাম কি জন ছিল? বাকনার বিড়বিড় করল। নামটা শোনা মাত্রই যেন ভুডু মানুষটির মনকে আচ্ছন্ন করে রাখা বার্ধক্যের কুয়াশা নিমেষে কেটে যায়। সে ঝাঁকিয়ে নিল নিজেকে, আর তার চোখের ঘোলাটে ভাব দূর হয়ে গেল, যা এখন ভেজা কালো মার্বেলের মতো শক্ত আর চকচকে দেখাচ্ছিল। জন? সে ধীর কণ্ঠে বলল। 1 প্রজন্ম ধরে আমি নামটা শুনিনি। মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম বাবুরা। আমার কিছু মনে নেই, আমাকে ক্ষমা করবেন। বৃদ্ধ লোকেরা আগুনের পাশে বুড়ো কুকুরের মতোই ঘুমিয়ে পড়ে। আপনারা আমাকে ব্ল্যাসেনভিল ম্যানর সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। মশাই, আমি যদি বলি কেন, আমি আপনাদের উত্তর দিতে পারবো না। আপনারা ভাববেন এটা স্রেফ কুসংস্কার। তবুও শ্বেতাঙ্গদের ঈশ্বর আমার সাক্ষী থাকুন। কথা বলতে বলতে সে ফায়ারপ্লেসের ওপারে
এক টুকরো জ্বালানি কাঠের জন্য হাত বাড়ায়। কাঠের স্তূপের মাঝে কিছু একটা হাতড়ে খুঁজছিল সে। হঠাৎ সে ঝটকা দিয়ে হাতটা পিছিয়ে আনতেই তার গলা চিরে এক আর্তনাদ বেরিয়ে আসে, আর তার সাথে সাথে একটা ভয়ঙ্কর ছটফটে পিছলানো জিনিস উঠে এলো সেখান থেকে। ছিটছিট দাগওয়ালা লম্বা সেই আকৃতিটা ভুডু মানুষের হাত পেঁচিয়ে ধরেছিল এবং একটি ভয়ঙ্কর গোঁজ আকৃতির মাথা নীরব ক্রোধে ছোবল মারল আবার। বৃদ্ধ চিৎকার করতে করতে চুল্লির ওপর লুটিয়ে পড়ল। ফুটন্ত স্টুর পাত্রটা উল্টে দিল সে, আর জ্বলন্ত কয়লা ছড়িয়ে পড়ল চারদিকে। বাকনার তখন এক টুকরো জ্বালানি কাঠ তুলে নিয়ে সেই চ্যাপ্টা মাথাটাকে থেতলে দেয়। গালাগাল দিতে দিতে সে কুণ্ডলি পাকানো মোচড়ানো শরীরটাকে লাথি মেরে সরিয়ে দিল, আর সেই থেতলানো মাথাটার দিকে তাকালো এক ঝলক। বৃদ্ধ জ্যাকবের চিৎকার আর ছটফটানি ততক্ষণে থেমে গিয়েছে। সে স্থির হয়ে পড়েছিল, তার কাঁচের মতো চোখ দুটো ওপরের দিকে স্থির। মারা গেছে? গ্রিসওয়েল ফিসফিস করে বলল। একেবারে শেষ। তীর তীর করে কাঁপতে থাকা সাপটার দিকে ভ্রু কুঁচকে বিরক্ত হয়ে বলল বাকনার। ওই শয়তান সাপটা তার শিরায় এতটাই বিষ ঢুকিয়ে দিয়েছে যা তার বয়সের 1 ডজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। তবে আমার মনে হয় সে আসল ধাক্কা আর ভয়তেই মারা গেছে। আমাদের কি করা উচিত? কাঁপতে কাঁপতে গ্রিসওয়েল জিজ্ঞেস করল। মৃতদেহটা ওই বিছানায় ফেলে রাখো। আমরা যদি দরজাটা বন্ধ করে দিই যাতে বুনো শুয়োর বা কোনো বিড়াল ভেতরে ঢুকতে না পারে, তবে এর কোনো ক্ষতি হবে না। কাল আমরা এটাকে শহরে নিয়ে যাব। আজ রাতে আমাদের অনেক কাজ আছে। চলো যাওয়া যাক। মৃতদেহ ছুঁতে গ্রিসওয়েলের চরম ঘেন্না লাগছিল, তবুও সে বাকনারকে সাহায্য করে সেটাকে ওই অমসৃণ বিছানায় তুলল, আর তারপর তড়িঘড়ি করে হোঁচট খেতে খেতে কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এলো। সূর্য তখন দিগন্তের একেবারে নিচে। কালো গাছের কাণ্ডের ফাঁক দিয়ে একটা চোখ ধাঁধানো লাল আগুনের শিখা দেখা যাচ্ছিল। তারা নিঃশব্দে গাড়িতে উঠে আসে এবং এবড়ো খেবড়ো মাটি পেরিয়ে ফিরে চলল আবার। গ্রিসওয়েল বিড়বিড় করে বলল, সে বলেছিল বড় সাপ তার এক ভাইকে পাঠাবে। বাজে কথা। সাপেরা উষ্ণতা পছন্দ করে, আর ওই জলাভূমি সাপে ভর্তি। ওটা হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে ওই জ্বালানির কাঠের মাঝে কুণ্ডলি পাকিয়ে বসেছিল। বৃদ্ধ জেকব তাকে বিরক্ত করেছিল বলে সে তাকে কামড়েছে। এর মধ্যে কোনো অতিপ্রাকৃত ব্যাপার নেই। কিছুক্ষণ নীরব থাকার পর সে একটু অন্যরকম গলায় বলল, তবে এই প্রথম আমি কোনো র্যাটল স্নেককে আওয়াজ না করে ছোবল মারতে দেখলাম, আর এই প্রথম আমি এমন কোনো সাপ দেখলাম যার মাথায় একটি সাদা রঙের অর্ধচন্দ্র আঁকা আছে। তারা মূল রাস্তায় বাঁক নেওয়ার আগে পর্যন্ত দুজনের কেউই আর কোনো কথা বলল না। আপনার কি মনে হয় মিশ্র বর্ণের সেই নারী জোয়েন এতদিন ধরে ওই বাড়িতেই লুকিয়ে আছে? গ্রিসওয়েল প্রশ্ন করল। বৃদ্ধ জেকব কি বলল তা তো তুমি শুনলেই। গম্ভীর গলায় উত্তর দিল বাকনার। জুভেম্বির কাছে সময়ের কোনো অর্থ নেই। রাস্তায় শেষ বাঁকটা নেওয়ার সময় লাল সূর্যাস্তের প্রেক্ষাপটে দাঁড়িয়ে থাকা কালো ব্ল্যাসনভিল ম্যানরের দৃশ্য দেখার জন্য গ্রিসওয়েল নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিল। যখন বাড়িটা চোখের সামনে ভেসে উঠল, চিৎকার আটকে রাখতে সে নিজের ঠোঁট কামড়ে ধরে। লুক্কায়িত আতঙ্কের অনুভূতিটা তার সমস্ত শক্তি নিয়ে ফিরে এলো। দেখো! রাস্তার পাশে গাড়ি থামতেই শুকনো মুখে সে ফিস ফিস করে উঠল। বাকনার একটা অস্ফুট শব্দ করে। বারান্দার রেলিং থেকে পায়রার এক ঘূর্ণায়মান মেঘ আকাশে উড়ে গিয়ে সূর্যাস্তের দিকে মিলিয়ে গেল। উজ্জ্বল আলোর বিপরীতে সেগুলোকে মিশমিশে কালো দেখাচ্ছিল। পায়রাগুলো উড়ে যাওয়ার পর দুজনেই কিছুক্ষণ নিশ্চল হয়ে বসে থাকে। যাক, শেষমেশ ওগুলোর দেখা পেলাম। হয়তো যাদের কপাল পড়েছে শুধু তারাই ওগুলোর দেখা পায়। ওই ভবঘুরে লোকটাও তো দেখেছিল। দেখা যাক কি হয়।
গাড়ি থেকে নামতে নামতে শান্ত গলায় উত্তর দিল দক্ষিণাঞ্চলীয় লোকটি। তবে গ্রিসওয়েল খেয়াল করল অবচেতনভাবেই সে তার খাপে রাখা বন্দুকটা সামনের দিকে টেনে নিয়েছে। ওক কাঠের দরজাটা তার ভাঙা কবজার ওপর ঝুলেছিল। ভাঙা ইটের রাস্তায় তাদের পায়ের শব্দ প্রতিধ্বনিত হতে লাগে। ফাঁকা জানলার কাঁচগুলোতে সূর্যাস্তের আলো যেন আগুনের চাদরের মতো প্রতিফলিত হচ্ছিল। চড়া হলঘরে ঢুকতেই গ্রিসওয়েলের চোখে পড়ল মেঝের ওপর দিয়ে ঘরের ভেতর চলে যাওয়া এক সারি কালচে দাগ, যা একজন মৃত মানুষের পথের নিশানা দিচ্ছে। বাকনার গাড়ি থেকে কম্বল নিয়ে এসেছিল। সে ফায়ারপ্লেসের সামনে সেগুলো বিছিয়ে দেয়। আমি দরজার পাশটায় শোবো, তুমি কাল রাতে যেখানে শুয়েছিলে ওখানেই শো। ফায়ারপ্লেসে কি আগুন জ্বালানো ঠিক হবে? না, তোমার কাছেও টর্চ আছে, আমার কাছেও আছে। আমরা এখানে অন্ধকারেই শুয়ে থাকব এবং দেখব কি ঘটে। আমি তোমাকে যে বন্দুকটা দিয়েছিলাম ওটা চালাতে পারবে তো? পারবো মনে হয়। আগে কখনো রিভলভার চালাইনি, তবে কিভাবে চালাতে হয় তা জানা আছে। বেশ, পারলে গুলি চালানোর ব্যাপারটা আমার ওপরই ছেড়ো। শেরিফ তার কম্বলের ওপর বাবু হয়ে বসল এবং তার বড় নীল রঙের কোল্ট পিস্তলের সিলিন্ডার খালি করে প্রতিটি গুলি সাবধানে পরীক্ষা করে আবার ভরে নিল। গ্রিসওয়েল নার্ভাসভাবে পায়চারি করতে লাগে। একজন লোভী মানুষ যেমন তার সোনা হারিয়ে যেতে দেখলে ক্ষুব্ধ হয়, সেও তেমনি ধীরে ধীরে আলম্লান হয়ে আসাটাকে ভীষণ অপছন্দ করছিল। সে এক হাত ম্যান্টেল পিসের ওপর ভর দিয়ে ধুলোয় ঢাকা ছাইয়ের দিকে তাকিয়ে থাকে। যে আগুনে এই ছাই তৈরি হয়েছে তা নিশ্চয়ই 40 বছরেরও বেশি সময় আগে এলিজাবেথ ব্লাসেনভিল জ্বালিয়েছিলেন। এই ভাবনাটা বড়ই হতাশাজনক। সে আনমনে পায়ের আঙুল দিয়ে ধুলো মাখা ছাইগুলো একটু নেড়ে দেয়। পোড়া টুকরোগুলোর মধ্যে একটা কিছু উঁকি দিল, হলদেটে আর দাগ লাগা এক টুকরো কাগজ। তেমন একটা পাত্তা না দিয়েও সে নিচু হয়ে ছাইয়ের ভেতর থেকে ওটা টেনে বের করে আনে। ওটা ছিল পচে যাওয়া কার্ডবোর্ডের মলাট দেওয়া একটা খাতা। কি পেলে? নিজের বন্দুকের চকচকে নলের দিকে তাকিয়েই প্রশ্ন করল বাকনার। তেমন কিছু না, একটা পুরনো খাতা, ডায়েরি বলেই মনে হচ্ছে। পাতাগুলো লেখায় ভরা, তবে কালি এতটাই ফিকে হয়ে গেছে আর কাগজের এমন করুণ দশা যে খুব একটা কিছু বুঝতে পারছি না। তোমার কি মনে হয় পুড়ে না গিয়ে এটা ফায়ারপ্লেসে এলো কি করে? আগুন নিভে যাওয়ার অনেক পরে হয়তো কেউ ফেলে দিয়েছিল। খুব সম্ভবত আসবাবপত্র চুরি করতে এসে কেউ এটা পেয়ে ফায়ারপ্লেসে ছুঁড়ে ফেলে দেয়। সম্ভবত এমন কেউ যে পড়তে জানত না। গ্রিসওয়েল নিস্পৃহভাবে জীর্ণ পাতাগুলো উল্টাতে লাগে। ম্লান আলোতে হলদেটে লেখাগুলো পড়ার জন্য চোখে জোর দেয়। তারপর জমে যায় সে। এখানে একটা লেখা আমি পড়তে পারছি, শোনো। সে পড়তে শুরু করল। আমি জানি এই বাড়িতে আমি ছাড়াও আরও কেউ আছে। সূর্য ডুবে যাওয়ার পর বাইরের পাইন গাছগুলো যখন কালো রূপ নেয়, তখন রাতে আমি কাউকে এদিক ওদিক ঘুরে বেড়াতে শুনি। অনেক রাতেই আমি দরজায় তার হাতড়ানোর শব্দ পাই। কেউ? আমার কোনো বোন নাকি আন্টি সেলিয়া? কিন্তু তাদের কেউ হলে সে কেন এত নিঃশব্দে বাড়ির ভেতরে ঘুরে বেড়াবে? কেন সে আমার দরজা টানে আর ডাকলে কেনই বা চুপি চুপি সরে যায়? আমার কি দরজা খুলে তার কাছে যাওয়া উচিত? না না, আমার সেই সাহস নেই। আমি ভয় পাচ্ছি। হে ঈশ্বর, আমি কি করব? এখানে থাকার সাহস আমার নেই, কিন্তু আমি যাবই বা কোথায়? ওটা নিশ্চিতভাবেই এলিজাবেথ ব্লাসেনভিলের ডায়েরি। পড়তে থাকো। পাতার বাকি অংশটা আমি কিছুতেই বুঝতে পারছি না, জবাব দিল গ্রিসওয়েল। তবে কয়েক পাতা পর আমি কিছু লাইন উদ্ধার করতে পারছি।
আন্টি সেলিয়া নিখোঁজ হওয়ার পর সব কৃষ্ণাঙ্গ কর্মীরা কেন পালিয়ে গেল? আমার বোনেরা মৃত, আমি জানি তারা মৃত। আমার মনে হয় তারা ভয় আর যন্ত্রণায় খুব ভয়ঙ্করভাবে মারা গেছে। কিন্তু কেন? কেন? কেউ যদি আন্টি সেলিয়াকে খুন করে থাকে, তবে সে কেন আমার হতভাগ্য বোনেদের খুন করবে? তারা তো কালো মানুষদের প্রতি সবসময় দয়ালু ছিল। সে থামল। আরও পড়ার চেষ্টা করতে গিয়ে বিরক্তি প্রকাশ করল সে। পাতার একটা টুকরো ছেঁড়া। এখানে অন্য একটা তারিখের নিচে আর একটা লেখা আছে। অন্তত আমার মনে হচ্ছে এটা একটা তারিখ, নিশ্চিত করে পড়তে পারছি না। ওই ভয়ঙ্কর জিনিসটার কথাই কি বৃদ্ধ কৃষ্ণাঙ্গ মহিলা ইশারা করেছিল? সে হলো জেকব ব্লাউন্ট, এবং সে জোনের কথা বলেছিল, কিন্তু সে স্পষ্টভাবে কিছু বলতে চায়নি। হয়তো সে ভয় পাচ্ছিল। না না, তা কি করে সম্ভব? সে মৃত নয়তো চলে গেছে। তবুও তার জন্ম ও বেড়ে ওঠা ওয়েস্ট ইন্ডিজে, এবং অতীতে তার ছেড়ে দেওয়া কিছু ইশারা থেকে আমি জানি যে সে ভুডুর রহস্যের সন্ধান করেছিল। আমার বিশ্বাস সে তাদের কোনো এক জঘন্য অনুষ্ঠানে নেচেছিল। সে কিভাবে এত পৈশাচিক হতে পারল? আর এই ভয়াবহতা! ঈশ্বর, এমন কি সত্যি হতে পারে? আমি ভেবে পাচ্ছি না কি মনে করব। যদি সেই রাতে বাড়িতে ঘুরে বেড়ায়, যদি সেই আমার দরজা হাতড়ায়, যদি সেই এমন অদ্ভুত আর মিষ্টি সুরে শীষ দেয়। না না, আমি নিশ্চয়ই পাগল হয়ে যাচ্ছি। যদি আমি এখানে একা থাকি, তবে আমার বোনেদের মতোই আমাকে ভয়ানকভাবে মরতে হবে। আমি এ বিষয়ে নিশ্চিত। বিভ্রান্তিকর গল্পটা ঠিক যতটা আচমকা শুরু হয়েছিল, ততটা আচমকাই শেষ হয়ে যায়। গ্রিসওয়েল টুকরো টুকরো লেখাগুলো পড়তে এতটাই মগ্ন ছিল যে তাদের চারপাশে যে অন্ধকার নেমে এসেছে তা সে টেরই পায়নি। সে প্রায় খেয়ালই করেনি যে বাকনার তাকে পড়ার সুবিধার জন্য টর্চের আলো ধরে আছে। ভাবনা থেকে বেরিয়ে এসে সে চমকে উঠল এবং দ্রুত কালো হলওয়েটার দিকে তাকালো। তুমি কি বুঝছো এখান থেকে? আমি গোড়া থেকে যা সন্দেহ করছিলাম সেটাই। ওই মিশ্র বর্ণের পরিচারিকা জোন মিস সেলিয়ার ওপর প্রতিশোধ নিতে জুভেম্বিতে পরিণত হয়েছিল। সে সম্ভবত তার মালকিনের মতোই পুরো পরিবারটিকে ঘৃণা করত। সে তার নিজের দ্বীপে ভুডু অনুষ্ঠানে অংশ নিয়েছিল যতক্ষণ না সে বৃদ্ধ জ্যাকবের কথা মতো প্রস্তুত হয়। তার শুধু দরকার ছিল ব্ল্যাক ব্রু, সেটাই জ্যাকব তাকে দিয়েছিল। সে মিস সেলিয়া এবং 3 বড় মেয়েকে খুন করে, আর কপাল ভালো না থাকলে এলিজাবেথকেও পেয়ে যেত। সে এত বছর ধরে এই পুরনো বাড়িতে লুকিয়ে আছে, ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা সাপের মতো। কিন্তু সে একজন অচেনা মানুষকে কেন খুন করবে? বৃদ্ধ জেকব কি বলেছিল তা তো শুনেছ? মানুষ খুন করতে একটা জুভেম্বি আনন্দ পায়। সে ব্র্যানারকে সিঁড়ি দিয়ে ওপরে ডেকে তার মাথা ফালাফালা করে দেয়। তারপর তার হাতে কুড়াল গুজে দিয়ে তোমাকে খুন করতে নিচে পাঠিয়েছিল। কোনো আদালতই এই কথা বিশ্বাস করবে না, কিন্তু আমরা যদি তার মৃতদেহ হাজির করতে পারি, তবে তুমি যে নির্দোষ তা প্রমাণ করার জন্য ওটুকুই যথেষ্ট হবে। তারা আমার কথায় বিশ্বাস করবে যে সেই ব্র্যানারকে খুন করেছে। জেকব বলেছিল জুভেম্বিকে মারা সম্ভব। যখন আমি এই রিপোর্টটা দেব, তখন আমাকে খুঁটিনাটি ব্যাপারে খুব একটা নির্ভুল না হলেও চলবে। সে এসে সিঁড়ির রেলিংয়ের ওপর দিয়ে আমাদের দিকে তাকিয়েছিল, বিড়বিড় করে বলল গ্রিসওয়েল। কিন্তু আমরা সিঁড়িতে তার পায়ের ছাপ কেন পেলাম না? হয়তো তুমি স্বপ্ন দেখেছিলে, হয়তো জুভেম্বি তার আত্মাকে বাইরে পাঠাতে পারে। আমি কিছু জানি না। যা ব্যাখ্যার অতীত তা ব্যাখ্যা করার চেষ্টা করে কি লাভ? চলো আমরা পাহারা শুরু করি। আলো নিভিও না। না ভেবেই চিৎকার করে উঠল গ্রিসওয়েল। তারপর সে যোগ করল, না না, নিভিয়ে দাও। আমাদের অন্ধকারেই থাকতে হবে, যেমন যেমন ব্র্যানার আর আমি ছিলাম। কিন্তু ঘরটা অন্ধকারে ডুবে যেতেই শারীরিক অসুস্থতার মতো এক ভয় গ্রাস করল তাকে। সে কাঁপতে কাঁপতে শুয়ে রইল।
আর তার হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল তার দম বন্ধ হয়ে আসবে। ওয়েস্ট ইন্ডিজ নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জায়গা। নিজের কম্বলের ওপর অস্পষ্ট এক আবছা মূর্তির মতো শুয়ে বিড়বিড় করে বলল বাকনার, আমি জাম্বির কথা শুনেছি, কিন্তু আগে কখনো জানতাম না জুভেম্বি কি। মেয়েদের পাগল করে দেওয়ার জন্য এটা হয়তো ভুডু ওঝাদের তৈরি করা কোনো ওষুধ। যদিও এটা অন্যান্য জিনিসগুলোর ব্যাখ্যা দেয় না। সম্মোহনী ক্ষমতা, অস্বাভাবিকভাবে দীর্ঘকাল বেঁচে থাকা, মৃতদেহ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। না, জুভেম্বি স্রেফ একজন পাগল মহিলা হতে পারে না। এটা একটা দানব, মানুষের চেয়েও বেশি কিছু, আবার কম কিছুও বটে, যা কালো জলাভূমি আর জঙ্গলে বেড়ে ওঠা জাদুবিদ্যা দিয়ে তৈরি। যাই হোক, দেখা যাবে। তার গলা থেমে যায় এবং সেই নীরবতার মধ্যে গ্রিসওয়েল নিজের বুকের ধুকপুকানি শুনতে পেল। বাইরের কালো জঙ্গলে একটা নেকড়ে অদ্ভুতভাবে ডেকে ওঠে, আর সেই সাথে প্যাঁচারা। তারপর আবার কালো কুয়াশার মতো নীরবতা নেমে আসে। গ্রিসওয়েল নিজেকে জোর করে কম্বলের ওপর স্থির করে রাখল। মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। মনে হচ্ছিল যেন তার দম আটকে আসছে। এই উৎকণ্ঠা সহ্য করা অসম্ভব হয়ে উঠছিল। নিজের ভেঙে পড়া স্নায়ুগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় সে পুরো ঘেমে যায়। সে জানত না সে কি আশা করছে। দানবটা আবার আঘাত হানবে, কিন্তু কিভাবে? সেটা কি হবে এক ভয়ঙ্কর মিষ্টি শীষ, ক্যাচ ক্যাচ করা সিঁড়ি দিয়ে চুপি চুপি নেমে আসা খালি পা, নাকি অন্ধকারে হঠাৎ কুড়ালের কোপ? হাজারো ভয়ঙ্কর চিন্তাভাবনা গ্রিসওয়েলকে আক্রমণ করতে থাকে। তার মনে হতে লাগলো যে সে যদি চিৎকার করে লাফিয়ে উঠে পাগলের মতো ওই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে না যায়, তবে সে পাগল হয়ে যাবে। এমনকি ফাঁসি কাঠে ঝোলার ভয়ও তাকে আর অন্ধকারে শুয়ে থাকতে বাধ্য করতে পারল না। বাকনারের শ্বাস প্রশ্বাসের ছন্দ হঠাৎ ভেঙে যায়, আর গ্রিসওয়েলের মনে হলো যেন তার উপর এক বালতি বরফ জল ঢেলে দেওয়া হয়েছে। তাদের ওপরের কোনো এক জায়গা থেকে ভেসে এলো অদ্ভুত মিষ্টি এক শীষ দেওয়ার শব্দ। গ্রিসওয়েলের নিয়ন্ত্রণ ভেঙে যায়। তার চারপাশের জাগতিক অন্ধকারের চেয়েও এক গভীর অন্ধকারে ডুবে গেল তার মন। বেশ কিছুক্ষণ পুরো শূন্যতা বিরাজ করছিল। জ্ঞান ফেরার পর তার প্রথম যে অনুভূতি হলো তা হলো গতির অনুভূতি। সে ছুটছিল পাগলের মতো। এক ভয়ানক এবড়ো খেবড়ো রাস্তায় হোঁচট খেতে খেতে ছুটছিল সে। তার চারপাশে সব কিছু অন্ধকার, আর সে অন্ধের মতো দৌড়াচ্ছিল। অস্পষ্টভাবে সে বুঝতে পারল যে তার বিপর্যস্ত মস্তিষ্ক আবার কাজ শুরু করার আগেই নিশ্চয়ই সে বাড়ি থেকে বেরিয়ে মাইলের পর মাইল ছুটে পালিয়েছে। সে ওসব পরোয়া করল না। যে খুন সে করেনি তার জন্য ফাঁসি কাঠে ঝোলার ভয় সেই ভুতুড়ে বাড়িতে ফিরে যাওয়ার চিন্তার চেয়ে তাকে অনেক কম আতঙ্কিত করছিল। তার মনে শুধু একটাই প্রবল তাগিদ কাজ করছিল, দৌড়াও দৌড়াও দৌড়াও। ঠিক যেমন সে এখন দৌড়াচ্ছে অন্ধের মতো, যতক্ষণ না সে আর দৌড়াতে পারে। তার মস্তিষ্ক থেকে বিভ্রান্তি এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু কালো ডালপালার ফাঁক দিয়ে সে তারা দেখতে পাচ্ছিল না বলে তার মনে এক চাপা বিস্ময় জাগল। সে অস্পষ্টভাবে চাইল যে সে কোথায় যাচ্ছে তা যদি দেখতে পেত। তার মনে হলো সে নিশ্চয়ই কোনো পাহাড়ে উঠছে, যা ছিল খুবই অদ্ভুত, কারণ সে জানত ম্যানরের চারপাশের কয়েক মাইলের মধ্যে কোনো পাহাড় নেই। তারপর তার ওপরের দিকে এবং সামনে একটা ম্লান আলো ফুটে উঠতে শুরু করল। সে সেদিকেই হামাগুড়ি দিয়ে এগোতে লাগে। তারপর সে আতঙ্কে শিউরে উঠল যখন সে বুঝতে পারল যে তার কানে একটা শব্দ আসছে, এক অদ্ভুত
উপহাসমূলক শীষ। এই শব্দটা তার মনের বিভ্রান্তি দূর করে দেয়। আরে এটা কি? সে কোথায়? জাগরণ এবং বোধশক্তি একটা কসাইয়ের হাতুড়ির নিদারুণ আঘাতের মতো নেমে এলো তার উপর। সে কোনো রাস্তা ধরে দৌড়াচ্ছিল না বা কোনো পাহাড়ে উঠছিল না। সে একটা সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। সে এখনো ব্ল্যাসেনভেল ম্যানরেই আছে, আর সে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। তার ঠোঁট চিরে একটা অমানুষিক শব্দ বেরিয়ে আসে। তার উপর পাগলাটে শীষের শব্দ এক পৈশাচিক বিজয়োল্লাসের বাঁশির মতো বেজে উঠল। সে থামার চেষ্টা করে, এমনকি রেলিং টপকে নিচে ঝাঁপ দেওয়ারও চেষ্টা করে। তার নিজের আর্তনাদি তার কাছে অসহ্য ঠেকছিল, কিন্তু তার ইচ্ছাশক্তি চুরমার হয়ে গিয়েছে। তার কোনো অস্তিত্বই ছিল না, তার কোনো ইচ্ছা ছিল না। সে তার টর্চ ফেলে দিয়েছিল এবং পকেটে থাকা বন্দুকের কথা ভুলেই গিয়েছে। সে নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। আড়ষ্টভাবে চলা তার পাগুলো মেশিনের অংশের মতো কাজ করছিল, যেন মস্তিষ্ক থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো বাইরের নির্দেশ পালন করছে। তারা তাকে আর্তনাদরত অবস্থায় সিঁড়ি বেয়ে ওপরে তার মাথার ওপর চিকমিক করা ডাইনির আগুনের আলোর দিকে নিয়ে যাচ্ছে। বাকনার! সে চিৎকার করে উঠল। বাকনার! ঈশ্বরের দোহাই, আমাকে বাঁচাও! তার গলা বুজে এলো। সে সিঁড়ির একেবারে মাথায় পৌঁছে গেছে। সে টলতে টলতে হলওয়ে দিয়ে এগোচ্ছিল। শীষের শব্দ শান্ত হয়ে থেমে যায়, কিন্তু তার প্রভাব তখনও তাকে চালিত করে চলেছে। ম্লান আলোটা কোথা থেকে আসছে সে তা দেখতে পাচ্ছিল না। মনে হচ্ছিল না যে সেটা কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে। তবে সে দেখতে পেল এক অস্পষ্ট মূর্তি পা ঘষে ঘষে এগিয়ে আসছে তার দিকে। মূর্তি তাকে একজন মহিলার মতো দেখাচ্ছিল, কিন্তু কোনো মানবী কখনো ওভাবে চুপি চুপি হাঁটে না, আর কোনো মানবীর এমন ভয়ঙ্কর মুখমণ্ডল থাকে না। পাগলামির অমন কুৎসিত হলদেটে অস্পষ্ট রূপ থাকে না। ওই মুখ দেখে আর তার তোলা থাবার মতো হাতে ধরা ধারালো ইস্পাতের ঝিলিক দেখে সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার জিভ জমে গিয়েছিল। তারপর তার পেছনে কান ফাটানো শব্দে কিছু একটা ফেটে পড়ে। আগুনের একটা শিখা অন্ধকারকে চিরে দিল। বিকট শব্দটার ঠিক পরেই এক অমানুষিক আর্তনাদ শোনা যায়। আলোর ঝলকানির পর নেমে আসা অন্ধকারে গ্রিসওয়েল হাঁটু গেড়ে বসে পড়ল এবং মুখ ঢেকে ফেলল নিজের দু হাত দিয়ে। সে বাকনারের গলার স্বর শুনতে পায়নি। দক্ষিণাঞ্চলীয় লোকটির হাত তার কাঁধ ধরে নাড়া দেওয়ায় তার ঘোর কাটে। তার চোখে এসে পড়া একটা আলো তাকে অন্ধ করে দিচ্ছিল। সে চোখ পিটপিট করল, চোখ আড়াল করল এবং আলোর বৃত্তের ঠিক ধারে তার উপর ঝুঁকে থাকা বাকনারের মুখের দিকে তাকালো সে। তুমি কি আহত? ঈশ্বর, তোমার কি কোথাও চোট লেগেছে? মেঝের ওপর একটা কসাইয়ের ছুরি পড়ে আছে। আমার কিছু হয়নি, বিড়বিড় করে বলল গ্রিসওয়েল। তুমি ঠিক সময়ে গুলি চালিয়েছ। দানবটা কোথায়? ওটা কোথায় গেল? শোনো, বাড়ির কোথাও একটা বমি উদ্রেককারী আছড়ানো আর ঝাপটানোর শব্দ হচ্ছিল, যেন কোনো কিছু মরার আগে ছটফট আর ধস্তাধস্তি করছে। জ্যাকব ঠিকই বলেছিল, শীষা তাদের মারতে পারে। আমি ঠিকই তাকে আঘাত করেছি। টর্চ জ্বালানোর সাহস করিনি, তবে যথেষ্ট আলো ছিল। শীষ দেওয়া শুরু হতেই তুমি বেরোনোর জন্য প্রায় আমাকে মারিয়েই চলে যাচ্ছিলে। আমি বুঝেছিলাম তুমি সম্মোহিত হয়েছ বা ওরকমই কিছু একটা। সিঁড়ি দিয়ে তোমার পেছন পেছন যাই। আমি তোমার ঠিক পেছনেই ছিলাম, তবে নিচু হয়ে, যাতে সে আমাকে দেখতে না পায় এবং হয়তো আবার পালিয়ে না যায়। আমি গুলি চালানোর আগে প্রায় অনেকটা দেরি করে ফেলেছিলাম, কিন্তু তাকে দেখে আমি প্রায় পাথর হয়ে যাই। দেখো। সে তার টর্চের আলো হলওয়ে বরাবর ফেলল, আর এবার
সেটা উজ্জ্বল এবং পরিষ্কারভাবে আলোকিত হয়। আর আলোটা পড়ল দেওয়ালে হাঁ করে থাকা এমন একটা ফাঁকা জায়গায় যেখানে আগে কোনো দরজা ছিল না। মিস এলিজাবেথের খুঁজে পাওয়া সেই গোপন প্যানেল। তীক্ষ্ণ গলায় বলে উঠল বাকনার। চলো। সে দৌড়ে হলওয়ে পার হয়। গ্রিসওয়েলও ঘোরগ্রস্ত অবস্থায় তার পিছু নিল। আছড়ানো আর ছটফটানির শব্দগুলো ওই রহস্যময় দরজার ওপাশ থেকেই আসছিল, আর এখন সেই শব্দ থেমে গেছে। আলোয় দেখা গেল সরু সুরঙ্গের মতো একটা করিডোর, যা স্পষ্টতই একটা চওড়া দেওয়ালের ভেতর দিয়ে চলে গেছে। বাকনার বিনা দ্বিধায় তার ভেতরে ঢুকে পড়ল। হয়তো এটা মানুষের মতো ভাবতে পারতো না, সামনের দিকে আলো ফেলে বিড়বিড় করে বলল সে। কিন্তু গত রাতে নিজের পায়ের ছাপ মুছে ফেলার মতো যথেষ্ট বুদ্ধি তার ছিল, যাতে আমরা দেওয়ালের এই জায়গাটা পর্যন্ত তাকে অনুসরণ করতে না পারি, আর হয়তো গোপন প্যানেলটাও খুঁজে না পাই। সামনে একটা ঘর আছে, ব্লাসেনভিলদের গোপন কুঠুরি। আর গ্রিসওয়েল প্রায় কেঁদে ওঠে। হায় ঈশ্বর, এটা সেই জানলাবিহীন ঘরটা যা আমি স্বপ্নে দেখেছিলাম, যেখানে 3টে মৃতদেহ ঝুলছিল। আহা! গোলাকার ঘরটায় এদিক ওদিক ঘুরতে থাকা বাকনারের আলো হঠাৎ স্থির হয়ে যায়। আলোর সেই প্রশস্ত বৃত্তের মধ্যে 3টে মূর্তি ফুটে উঠল। সেগুলো ছিল 3টে শুকনো কুচকানো মমির মতো আকৃতি, যারা এখনও গত শতাব্দীর পচে যাওয়া পোশাক পরে আছে। ছাদ থেকে ঝোলানো শিকলে তাদের শুকিয়ে যাওয়া গলা আটকে তারা ঝুলছিল, আর তাদের চটি পরা পা মেঝে থেকে শূন্যে ভাসছে। ব্লাসেনভিল পরিবারের 3 বোন। বিড়বিড় করে বলল বাকনার। তার মানে মিস এলিজাবেথ পাগল ছিলেন না? দেখো, গ্রিসওয়েল তার গলা দিয়ে কথা প্রায় বের করতেই পারছিল না। ওখানে, ওই কোণায়। আলোটা ঘুরে গিয়ে স্থির হলো সেখানে। ওই জিনিসটা কি একসময় কোনো মানবী ছিল? ফিস ফিস করে বলল গ্রিসওয়েল। ঈশ্বর, মুখটার দিকে তাকাও। ওই থাবার মতো হাতগুলোর দিকে দেখো, পশুর মতো কালো নখর বের করা। তবে আমি ভাবছি, মিশ্র বর্ণের একজন পরিচারিকা অমন পোশাক কেন পরতে যাবে? 40 বছরেরও বেশি সময় ধরে এটাই ছিল তার ডেরা। কোণায় ছড়িয়ে পড়ে থাকা দাঁত বের করা ভয়ানক জিনিসটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল বাকনার। এটা তোমাকে নির্দোষ প্রমাণ করে, গ্রিসওয়েল। কুড়াল হাতে একটা পাগল মহিলা, কর্তৃপক্ষের শুধু এইটুকুই জানার দরকার। ঈশ্বর, কি ভয়ঙ্কর প্রতিশোধ, কি জঘন্য প্রতিশোধ! অথচ ভুডুর জালে জড়িয়ে পড়ার জন্য শুরু থেকেই তার স্বভাবটা কত পৈশাচিক ছিল। ওই মিশ্র বর্ণের মহিলাটা? ফিস ফিস করে জিজ্ঞেস করল গ্রিসওয়েল। সে অস্পষ্টভাবে এমন এক ভয়াবহতা টের পাচ্ছিল, যা বাকি সমস্ত আতঙ্কের চেয়েও অনেক বড়। বাকনার মাথা নাড়ল। আমরা বৃদ্ধ জ্যাকবের অগোছালো কথাগুলো এবং মিস এলিজাবেথ যা লিখেছিলেন তা ভুল বুঝেছিলাম। তিনি নিশ্চয়ই সবটা জানতেন, কিন্তু পারিবারিক অহংকার তাকে চুপ করিয়ে রেখেছিল। ব্রিসওয়েল, আমি এখন সব বুঝতে পারছি। মিশ্র বর্ণের মহিলাটি প্রতিশোধ নিয়েছিল ঠিকই, কিন্তু আমরা যেভাবে ভেবেছিলাম সেভাবে নয়। বৃদ্ধ জ্যাকব তার জন্য যে ব্ল্যাক ব্রু তৈরি করেছিল, সে তা নিজে খায়নি। এটা অন্য কারো জন্য ছিল, যা নিঃসন্দেহে গোপনে তার খাবারে বা কফিতে মিশিয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়। তারপর জোন তার বপন করা নরকের বীজগুলোকে বেড়ে ওঠার জন্য ফেলে রেখে পালিয়ে যায়। ওটা ওই মিশ্র বর্ণের মহিলা নয়? ফিস ফিস করে বলল গ্রিসওয়েল। যখন আমি তাকে বাইরে হলওয়েতে দেখেছিলাম, তখনই আমি বুঝেছিলাম যে সে কোনো মিশ্র বর্ণের মহিলা নয়, এবং ওই বিকৃত চেহারার মধ্যেও এখনো পারিবারিক মিল ফুটে ওঠে। আমি তার ছবি দেখেছি, আর আমার ভুল হতে পারে না। ওখানে এমন এক প্রাণী পড়ে আছে যে একসময় সেলিয়া ব্লাসেনভিল ছিল। শুনছিলেন
রবার্ট ই হাওয়ার্ডের লেখা কাহিনী পিজন্স ফ্রম হেল। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। শীঘ্রই ফিরে আসব নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।